ভাইয়া ডিগ্রি পাশ করার পরে মাস্টার্স না করে ওকালতি পড়লে কি বিসিএস পরীক্ষা দেওয়া যাবে? আপনি যখন লেখালেখি করবেন সেক্ষেত্রে আপনি যে ইনফরমেশন গুলো দিবেন সেই ইনফরমেশন গুলো সঠিক হতে হবে। এখন আমার লোহ করুণা করে কবি কেন একথা বলেছেন? আমরা প্রেম ভাঙবো স্যার। যদি প্রেম ভাঙি তাহলে এটা কি হবে? কাটাহারি কান্ত কেন কমল তুলিতে, এটার অর্থটা স্যার খুবই চমৎকার। অনেকেই জানেন না যে এই অংশটার নাম হচ্ছে সিনহালা, এটা হচ্ছে শ্রীলঙ্কার প্রাচীন নাম, কারণ আমরা তো প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলছি। এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন যাদের বিভিন্ন কিছু জিজ্ঞাসা আছে। আজকে আমরা হচ্ছে যে দুটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। আমি বেসিক্যালি ইতিহাস থেকে কলেজ পর্যায়ে, এবং আমাদের সাথে আছেন সম্মানিত স্যার আমি আমিনুল ইসলাম। আজকে আমরা স্কুল পর্যায়ে একটু 3 নম্বর ব্যাচ, এই ব্যাচের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করবো, এবং পাশাপাশি আমরা আমাদের যে পড়াগুলো সেগুলো আমরা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে আমাদের কোর্স প্ল্যান থাকবে এবং আমরা কিভাবে আপনাদেরকে সেই সার্ভিসটা দিচ্ছি। এবং অবশ্যই আপনারা সবাই জানেন যে আমাদের প্রতিদিন 9:30 পরে আমাদের লিখিত প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অনেক স্টুডেন্টরা যারা ভর্তি হননি তারা বেশ উপকৃত হচ্ছেন এই বিষয়টাতে। তো আজকে স্যার আমরা চেষ্টা করবো একটু বিষয়গুলো বোঝানো যে আমরা কিভাবে পড়াচ্ছি আপনাদেরকে। স্যার আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই জানে না সিলেবাস কিরকম, তারপর হচ্ছে যে জানে না যে এটার এবার সম্ভাবনাটা এবং কি পরিমাণ পদ ভ্যাকেন্সি তাদের জন্য রয়েছে। সবাই আমাদেরকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমরা বেশি আলোচনা করবো না, আমরা মূল পয়েন্টে চলে যাবো। আজকে আমরা একটু সিলেবাসটা আলোচনা করবো, আর হচ্ছে আমাদের বিগত সময়ের বাংলা প্রশ্ন। এবং আমরা অনেকে বুঝে না যে আমরা আসলে কতটুকু উত্তরের জন্য কতটুকু উত্তর লিখবো, হ্যাঁ, কতটুকু নম্বরের জন্য আমরা কি উত্তর করবো, এই ব্যাপারগুলো আপনাদেরকে আজকে একটু আমরা দেখানোর চেষ্টা করবো। তো স্যার আপনি কি প্রথমেই হচ্ছে যে বলবেন যে স্কুল পর্যায়ে হচ্ছে যে বাংলার জন্য সিলেবাসটা আসলে কিরকম? স্কুল পর্যায়ে যে সিলেবাসটা একেবারে সংক্ষিপ্ত একটা সিলেবাস। আপনারা স্কুল পর্যায়ে 2 এর জন্য যে বাংলা যতটুকু পড়তে হয় আপনারা দেখবেন যে এখানে আমি শুধু বাংলা সিলেবাসটা নিয়েছি, তবে এখানে আপনাদের ইংরেজিও থাকে, ইংরেজি এবং বাংলা। এবং এখানে যে ইংরেজি এবং বাংলার যে অংশটা একেবারে বেসিক লেভেলের, আমরা যে বেসিক পড়াশোনাটা করে দেখি হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ লেভেলে, সর্বোচ্চ কলেজ পর্যন্ত এখানে সরাসরি উল্লেখ করে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। স্যার টোটাল আসলে কত মার্কের হচ্ছে যে এখানে টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 50 হচ্ছে বাংলায়, আর বাকি 50 হচ্ছে ইংরেজিতে হবে। ইংরেজি টিচার অন্যদিন আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমরা বাংলাটা একটু আজকে দেখি। এখানে বাংলা 50 নম্বরের জন্য বয়স ঠিক নাই, সবাই শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, আমাদের কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার তো একটু সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, আমাদের আজকে একটু নেট সম্ভবত স্লো, আমরা যতটুকু জানতে পেরেছি। তারপর আমাদের কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। পলি বর্মন বলছেন ভয়েসটা কেমন জানি। ভয়েসটা স্বাভাবিকই, মানুষের মতোই তো হওয়ার কথা, তাই না? হয়তো আমাদের মাইক্রোফোনের দিকে সমস্যা থাকতে হয়, সেখানে একটু সাউন্ড অন্যরকম হচ্ছে। আমি তারপরে একটু দেখছি ঠিক আছে কিনা, আমি একটু চেক দিচ্ছি। আচ্ছা, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা হচ্ছে যে এটা এখনই সলিউশন দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে তাহলে স্যার হচ্ছে যে আমাদের এই যে টেকনিক্যাল প্রবলেমটা, এটা তো এখনই সমাধান আমরা চেষ্টা করছি। আর এই যে যারা স্যার এই যে ইংরেজিতে কোশ্চেন গুলো করবে, আনসার গুলো, তারা তাহলে হচ্ছে যে বাংলার কি আনসার করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এখানে পূর্ণাঙ্গ 100, তারা বাংলা 50 আর ইংরেজি 50। আর এখানে কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে বাংলা বা ইংরেজি? না, এরকম বাধ্যবাধকতা নেই, উত্তর করতে হবে। আচ্ছা, তার আগে স্যার অনেকেই জানতে চাচ্ছে যে এবারে আসলে কি পরিমাণ পদ ভ্যাকেন্সি তাদের জন্য রয়েছে? 90,000-এর উপরে। 90,000! ও মাই গড! হ্যাঁ, 90,000, তাই না? সাউন্ড ঠিক করছি আমাদের, এই জন্য একটু কথা কম বলছি। আচ্ছা, এবার সম্ভবত ঠিক আছে, এবার বোধহয় ক্লিয়ার। সোফিয়া স্যারের মাইক্রোফোন ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আনাউল স্যারেরটা ঠিক নেই, এখন ঠিক আছে? আনাউল স্যারেরটা পলি বর্মন, আমারটা এখন সম্ভবত ঠিক আছে। আমরা টেকনিক্যাল সমস্যাটা সমাধান করেছি। একটু বলবেন যে ঠিক শুনতে পাচ্ছেন কিনা। জি, একটু জানাবেন। আপনারা রেসপন্স করলে আমরা হচ্ছে যে কন্টিনিউ করব। এখন ঠিক আছে কিনা একটু জানাবেন। যে কোনো একজন জানান আমাদেরকে, তাহলে আমরা মূল আলোচনাটা শুরু করে দেবো আর কি। জি, ওকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখুন স্যার, হ্যাঁ, আমাদের বাংলা হচ্ছে 50 নম্বর। এখন
আমি এখানে আপনাদেরকে দুইটা জিনিস উপস্থাপন করব। একটা হচ্ছে আমাদের সিলেবাসটা, পাশাপাশি আপনারা কতটুকু পড়বেন। আচ্ছা, একটা স্টুডেন্টের প্রিলি হোক লিখিত হোক, তার যে প্রিপারেশন সেটা কতটুকু পড়তে হ্যাঁ, হবে? অর্ধেক প্রিপারেশন কিন্তু হয়ে যাবে যে আপনি কতটুকু অংশ পড়বেন আর কতটুকু পড়তে হবে না সেটা বাতিল করে দেয়া। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ, মাইনাস মাইনাস করতে হবে। আচ্ছা এখন দেখুন এখানে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বলা হয়েছে বাংলা। আচ্ছা আচ্ছা। এখন আমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়েছি মানে হচ্ছে আমার এসএসসি লেভেলের আর কি। তাহলে স্যার আপনি হ্যাঁ। বলতে চাচ্ছেন যে অনেকেই হচ্ছে যে কোনটা কোনটা বাদ দিতে হবে সেটা জানে সেটা জানেন না, এই সেটা জন্য জানেন না। অতিরিক্ত পড়া হ্যাঁ। হচ্ছে যে মাথায় নিয়ে একটা প্রেসার ফিল করে। ফ্রেশার ফিল তাই তো? যেমন ধরুন বাজারে যে গাইড বইগুলো গাইড বইগুলো প্রচলিত, আছে। সেখানে আপনার নবম দশম শ্রেণীর আমি দেখেছি, সেখানে নবম দশম শ্রেণীর সিলেবাসের যে বাংলা সাহিত্য বা কবিতার যে অংশগুলো রয়েছে সেগুলো আচ্ছা। দেয়া রয়েছে। আচ্ছা। তো এটা কিন্তু সম্পূর্ণ অপ্রয়োজনীয়, লাগবে না। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে গাইডের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, বাট হেল্প নিতে পারে। হেল্প নিতে পারবে, কিন্তু আচ্ছা। অবশ্যই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে যে আমি কতটুকু পড়বো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই জন্য আমি এখানে বারবার এটা হাইলাইট করার চেষ্টা করছি স্যার, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বাংলা সংকলনের সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য এবং পদ্যাংশ, এইচএসসির যে পার্ট, এইচএসসির যে পার্টটা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ। বিষয়, একটু মনে রাখবেন। আপনারা কিন্তু এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো একটু নোট হ্যাঁ, করবেন। এখন এখানে স্কুল পর্যায়ে 2 এর জন্য যারা পরীক্ষার্থী তারা সবাই কিন্তু এই বেশ কিছুদিনই হলো তারা হয়তো ইন্টার পাস করেছেন অথবা অনার্স পাস করেছেন, তারা কিন্তু এই বিষয়টা জানেন যে এইচএসসি লেভেলে কি কি রয়েছে। এখন কথা হচ্ছে স্যার তার এখানে মানে তারা যখন নোট করবে তখন হচ্ছে এইচএসসির এই বইটাকে এই বইটা প্রায়োরিটি দিতে হবে এবং এটা বোর্ড বইটা লাগবে আপনাদের, একদম এটার বোর্ড বই। হ্যাঁ একদম বোর্ড বইটা গাইড বই কিন্তু না, একদম বোর্ড বই। এটা বোর্ড বইটা লাগবে। তো এই বোর্ড বইটা যে লাগবে আপনার, এইখানে আপনার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরুন এইখানে বোর্ড বইয়ে গদ্য আছে হচ্ছে ধরেন 19টি আর 19টি। পদ্য আছে মনে করেন 19টি। এখন আমি কি এই 19 সম্পূর্ণটাই পড়বো? না না, আমার মনে হয় না, আমার মনে হয় না। না, এই সম্পূর্ণটা পড়বো কারণ না। 19 তো হচ্ছে 38টি হয়ে যায়। 38টি হয়ে যায়, অনেক বেশি। এটা কিন্তু অনেক বেশি স্যার। অনেক বেশি। এইখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইচএসসি লেভেলের যে সিলেবাস থাকে সেখানে 12টা করে দেয়া থাকে, টোটাল 24টা। এখন 24টি। এই 24টার মধ্যে আমি আরো কমিয়ে দেই। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে এসএসসি যেটা ধরি না কেন আমরা একাডেমিক যে মানে পরীক্ষাগুলো হয়, আমরা হচ্ছে স্যার সংক্ষিপ্ত করে দেব হ্যাঁ। যাতে তারা কমন হ্যাঁ, হয়। তো সেখানে কিন্তু 24টি পড়তে হয় না, সেখানে 7টি হচ্ছে গদ্য আর 7টি হচ্ছে পদ্য, টোটাল 14টি পড়তে হয়। টোটাল 14টি। টোটাল 14টি পড়তে হয়। তো আমরা এই 14টি আগে শেষ করব। আচ্ছা আচ্ছা। আমরা এই 14টি আগে শেষ করব। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা সিলেবাসটা দেখে তারপর আমরা কিছু স্যার, প্রশ্ন আরেকটি সমাধান করব। বিষয় জানতে চাচ্ছি, যেহেতু তারা বাংলা পড়বে তার মানে বাংলা লেখার ক্ষেত্রে আসলে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিবে? আমি বলি আচ্ছা। সেটা কি বানান? বানান কি? এইখানে আমি বলি, আচ্ছা। আমি এটা আলাদা একটা সেশন নিতে চাচ্ছিলাম যে আচ্ছা। বাংলায় লিখিত অংশে ভালো করার জন্য কি কি এগুলো করবে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে যারা স্কুল পর্যায়ে তারপরে কলেজ পর্যায়ে বাংলা রয়েছে তাদের এটা উপকারে আসবে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনার রিটেনে ভালো করার জন্য যে বিষয়টা দরকার আমি একটু হ্যাঁ, এইখানে আমি সেটা একটু দেখব। হ্যাঁ, এইখানে একটু আমি কোন দেখাতে কোন চাচ্ছি। সূত্রগুলো ফলো হ্যাঁ। করা দরকার? সেক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে মানে সবগুলো নেগেটিভ ভাবে বলি, আচ্ছা আচ্ছা। পজিটিভ আপনারা করে নেবেন। যেমন ধরেন আমি বললাম কি নাম্বার কেন কম পাবেন আপনি, আচ্ছা আচ্ছা। আপনি রিটেন পরীক্ষায় কেন নাম্বার কম কেন পাবেন? নম্বর কম পাচ্ছে? আমি যদি প্রথমে ধরি তাহলে এখানে হচ্ছে আপনার বানান ভুল। এমনও শিক্ষক আছেন যারা বানান ভুল হলে প্রতি বানানে নির্দিষ্ট একটা নাম্বার ঠিক করে তারপরে আগে। স্যার এক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু সে বাংলার স্টুডেন্ট, হ্যাঁ। তার মানে বানান বা স্পেলিং এর ক্ষেত্রে মাস্ট বি কেয়ারফুল। একেবারে মাস্ট বি কেয়ারফুল। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করতে হবে। এইখানে আপনি বানান ভুলটা যদি ঠিক রাখতে পারেন তাহলে একজন টিচার যখন আপনার খাতাটা হাতে নেবেন তিনি বুঝবেন যে না এ ভালো করে পড়াশোনা করেছে, বাংলা স্টুডেন্ট আচ্ছা, আচ্ছা। এবং বানানগুলো এটা কিন্তু একটু নোট করে নেবেন। হ্যাঁ, যে, তার মানে এর কারণে কিন্তু হচ্ছে যে অনেক নম্বর কমে যায়। নম্বর কমে যায়। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসেন, আপনি বেশি হিজিবিজি করে লিখেন, কাটাকাটি করেন। আচ্ছা আচ্ছা। আপনি যখন কাটাকাটি করেন এটা এখানে স্যার একটু অনেকে জানতে চায় যে যখন আমার কাটাকাটি হয় তখন কি আমি বেশি বেশি করে কেটে দিব না এক লাইনে কেটে দিব? এক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। ধরুন আমি এখানে লিখলাম নিবন্ধন কথাটা লিখলাম কিন্তু আমার বানানটা ভুল হয়ে গেল, এখন আমি এটা কাটবো। এখন আমরা কি করি, এটা এরকম করে কেটে দিই একদম খাতার অপর পৃষ্ঠা পর্যন্ত চলে যায়। এটা করা যাবে। এটা কিন্তু অদ্ভুত দেখা যাচ্ছে। এটা অদ্ভুত দেখা যাচ্ছে এবং স্যারের কাছে এটা কিন্তু খারাপ লাগে। বিরক্তিকর। হ্যাঁ, বিরক্তিকর। আপনার যেটা করতে হবে, আপনি ভুল করতেই পারেন, আমরা মানুষ, ভুল হতেই পারে। আপনি জাস্ট শুধু এবং এভাবে করলে স্যার স্মার্ট কিন্তু কাটা হয়ে যাবে এবং স্যারের এটা চোখে পড়বে না। এটা চোখে পড়বে না এবং এটা কিন্তু দেখতে খারাপ দেখা যাবে না।
আরেকটা কাজ করতে পারেন, আপনারা এরকম একটা ক্রস চিহ্ন দিতে পারেন। তবে আমার মনে হয় যে এইভাবে কেটে দেওয়াটাই আমার কাছে কেন জানি মনে হয় স্যার যে প্রথমে যে একবারে কেটে দিলেন এটাই সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে ভালো হয়। তারপরে আসুন 3 নম্বর পয়েন্টে যদি আপনাকে বলি যে আপনি আরেকটা কারণে নাম্বার নেগেটিভ খাবেন, সেটা হচ্ছে আপনি যখন লেখালেখি করবেন তখন ওইখানে আপনার উত্তর চেয়েছে 2 নম্বরের জন্য, আচ্ছা, অথবা 5 নম্বরের জন্য, অথবা 10 নম্বরের জন্য উত্তর চাই। এখন আপনি কি করলেন, আপনার প্রশ্নটা কমন পড়লো, এই জন্য আপনি একেবারে লিখতেছেন, আপনি 2 এর জন্য লিখলেন 5 পৃষ্ঠা, 5 এর জন্য লিখলেন 2 পৃষ্ঠা, 10 এর জন্য লিখলেন 2.5 পৃষ্ঠা। অসামঞ্জস্য। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আপনার নাম্বার যত থাকবে প্রশ্নে এবং আপনার লেখাটা ঠিক ততটুকুই হতে হবে। আচ্ছা আচ্ছা। 2 নম্বরের জন্য আপনি 5 পৃষ্ঠা কেন লিখবেন? আপনি 2 নম্বরের জন্য 1 পৃষ্ঠাও লিখবেন, 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা লিখবেন আপনি 2 নম্বরের জন্য। হ্যাঁ স্যার, আপনি একটু পৃষ্ঠাটা একটু বর্গাকার করে বা আয়তাকার করে একটু, ধরুন আমাদের বর্গাকার হয় না, তো আমরা খাতাগুলো আয়তাকারই পাই। ধরেন এটা হচ্ছে আমার 2 নম্বর জন্য হাফ পৃষ্ঠা, এটা ধরেন আমার পেজ। সেক্ষেত্রে আমি কি করব, আমি এটার মধ্যে 2টা প্রশ্ন লিখতে পারি। আচ্ছা আচ্ছা, 2টা প্রশ্ন লিখতে পারি, অথবা আমার একটা প্রশ্ন লিখলে যদি একের অধিকাংশ সময় চলে, মানে একের মানে 2 ভাগের একটু বেশি চলে আসে, সেক্ষেত্রে আমি নিচের অংশটা পরের পৃষ্ঠায় একটু নিয়ে যেতে পারি। তার মানে এই অর্ধেক 2 নম্বর, এই অর্ধেক 2 নম্বর, এরকম করে। আর যদি 5 নম্বরের হয় স্যার, তাহলে কি এই পুরো 1 পেজ? হ্যাঁ, পুরো 1 পেজ লিখে আমি আরেকটু বেশি লিখতে পারি, আরেকটু বেশি অল্প লিখতে পারি। তবে এখানে আমি কি লিখবো সেটা হচ্ছে মূল ব্যাপার, সেটা হচ্ছে মূল ব্যাপার। আমি যখন সংক্ষিপ্ত প্রশ্নটা আলোচনা করব স্যার, তখন আমি মনে করি যে আপনিও খুব ভালো বুঝতে পারবেন যে আমার কতটুকু দিতে হবে বাংলা ভাষাতে। হ্যাঁ, আর আপনারগুলো তো দেখবই। আচ্ছা, তাহলে আরেকটা ব্যাপার যেটা বললাম সেটা হচ্ছে আপনি কতটুকু লিখবেন এটার উপর। আরেকটা হচ্ছে প্রাসঙ্গিকতা। এই এক্স্যাক্টলি আপনাকে প্রশ্ন করা হলো, যেমন ধরুন বাংলার জন্য আপনার একটা প্রশ্ন আসলো যে 18 বছর বয়স, এটা হচ্ছে দুর্বিষহ, এরকম একটা লাইন আছে আর কি। তো এই দুর্বিষহ আপনাকে 2 নম্বরের জন্য ব্যাখ্যা করতে দিল। এখন আপনি কি করলেন, 18 বছর বয়স কবিতার সম্পূর্ণ মূল ভাব তুলে দিলেন। এটা অনেকেই করে, কিন্তু হ্যাঁ, অনেকেই কিন্তু করে। আপনি মনে করতেছেন আমি খুব ভালো লিখলাম, আমার কমন পড়লো, এই সেই এরকম, কিন্তু না। ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে বলা হয়েছে 18 বছর বয়স দুর্বিষহ, এই দুর্বিষহ ব্যাপারটা কি আপনার ব্যাখ্যা করতে হবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি এর অতিরিক্ত করেন তাহলে কিন্তু, তার মানে হচ্ছে টু দা পয়েন্ট কথা, টু দা পয়েন্টে লিখতে হবে, টু দা পয়েন্টে। আচ্ছা স্যার, আমরা এর ফাঁকে একটা হচ্ছে কমন, আমরা কমেন্টস দেখে নেই। সেটা হচ্ছে নিচে একজন কমেন্টস করেছিল যে ভাইয়া ডিগ্রি পাস করার পরে মাস্টার্স না করে ওকালতি পড়লে কি বিসিএস পরীক্ষা দেওয়া যাবে? এটার উত্তর আমি দেই। আপনি ডিগ্রি পড়ুন বা যাই পড়ুন না কেন, আপনি যদি ওকালতির জন্য, যদি আমি লয়ার স্টুডেন্ট না, তারপর যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু প্রশ্নটা করেছেন, যে আপনি যদি লয়ার কোর্স করেন, বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোর্স করা যায়, সেক্ষেত্রে আপনি বিসিএস দিতে পারবেন না এটা দিয়ে। এটা হয় 2 বছরের কোর্স, 2.5 বছরের কোর্স, 3 বছরের কোর্স, এরকম কোর্স হিসেবে হয়। তো এটা দিয়ে আপনি যেটা বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে পারবেন এবং আপনি একজন অ্যাডভোকেট হতে পারবে। এবং তিনি যদি 10 বছর প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তীতে আবার হাইকোর্ট বিভাগেও আপনি যেতে পারবেন, ক্রমান্বয়ে পদোন্নতি পাবেন। সেক্ষেত্রে বিসিএস দিতে পারবেন না, বিজেএস ও দিতে পারবেন না আপনি এটা দিয়ে, কারণ তার তো বয়স শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা দিয়ে বিজেএস বা বিসিএস কোনোটাই দিতে পারবেন না। ওকে, আচ্ছা, যাই হোক, আরেকটা ব্যাপার বলছিলাম, সেটা হচ্ছে আপনি যখন লেখালেখি করবেন, সেক্ষেত্রে আপনি যে ইনফরমেশন গুলো দিবেন, সেই ইনফরমেশন গুলো সঠিক হতে হবে, অথেন্টিক হতে হবে, খাঁটি ইনফরমেশন হতে হবে। সেক্ষেত্রে আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তখন কিন্তু কম লিখলেও হবে। এটা কিন্তু শুধু বাংলার জন্য না, আপনি যে আজকে ইতিহাস তাই সবগুলোর জন্যই বলছি, সবগুলোর জন্যই বলছি যে আপনি লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতিটা নেবেন এবং কি কি বাদ দিবেন অথবা কি। আচ্ছা স্যার, অনেকে জানতে চাচ্ছে যে এই যে প্রিলির রেজাল্টটা আসলে কবে হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা এখন পর্যন্ত ওইরকম অথেন্টিক কোনো সোর্স থেকে সংবাদ পাইনি। আমি দেখলাম কালকে, যে আমি একটা অথেন্টিক সোর্সে দেখলাম যে মোটামুটি ওএমআর স্ক্রিনিং এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, এবং যে কোনো হবে এটা কিন্তু এখন, তার মানে 90% কাজ ওকে। এখন যে কোনো সময় হচ্ছে যে আপনাদের রেজাল্টটা কিন্তু দিয়ে দিতে পারে, এই সপ্তাহে হতে পারে, আপনার নেক্সট উইকেও কিন্তু হতে পারে, তার মানে খুব শীঘ্রই হবে। তবে এটাও শুনেছি জুলাইয়ের দিকে রিটেন পরীক্ষাটা হয়ে যাবে। হ্যাঁ, এটা কালকে আমরা নিউজে দেখলাম যে জুলাইতে হচ্ছে যে আপনাদের রিটেন হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সেটা ঈদুল আজহারও অনেক পরে। আশা করি আপনারা আনসার পেয়ে গেছেন। লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আরো কি কি করতে হবে সেটা
আলাদাভাবে আরো বিশ্লেষণ আর করা হবে। স্যার আরেকটি বিষয় অনেকে জানতে চায় যে বাংলার জন্য আসলে ভ্যাকেন্সিটা কি রকম, মানে পদ আচ্ছা, কতগুলো আচ্ছা, আসলে? বাংলার জন্য স্কুল পর্যায়ে 2 এ তো একেবারে মানে ওদের যতগুলো পদ টোটাল ওদের জন্যই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ইংরেজি আর বাংলা আচ্ছা। বিষয় পরীক্ষা দিবে। আর বিশেষ করে স্কুল কলেজ পর্যায়ে সেখানে দেখা গেল যে 3 থেকে 4,000 কিন্তু ভ্যাকেন্সি থাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, 3 থেকে 4,000 ভ্যাকেন্সি থাকে। 3 থেকে Huge, 4,000, হ্যাঁ, এ তো হিউজ, অনেক বেশি। অনেক, কারণ অনেক। বাংলা 3 থেকে প্রত্যেকটা 4,000 কলেজে মানে কিন্তু কি? অনেক। থাকবেই। আচ্ছা আচ্ছা, বাংলা ইংরেজি এগুলো থাকবে, এগুলো থাকবে, এগুলো থাকবেই। আরবি, হ্যাঁ, এগুলো সহকারী মৌলবী, সহকারী এই মৌলবী, পদগুলো সব জায়গায় আছে। প্রচুর পোস্ট এই জন্য। আছে, তার মানে একটু ভালো করলেই হচ্ছে যে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু সিলেবাসটা নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে গদ্য এবং পদ্যাংশ নিয়ে কথা বলেছিলাম আমি। এখন এই দিকে দেখুন, ব্যাকরণ অংশটা দেখুন একটু। ব্যাকরণ অংশটা হচ্ছে কি একদম বেসিক সমাস। হ্যাঁ, আমরা প্রিলির জন্য যে সমাস, সমাসটা হ্যাঁ। পড়েছি এটাই কিন্তু উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, সমার্থক শব্দ, ধাতু, বিপরীত শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা। তার মানে এগুলো 9-10 এর একদম 9-10 এর পড়া, একদম ইজি পড়া, বেসিক পড়া। হ্যাঁ, মানে এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আচ্ছা, বড় প্রশ্নগুলো কিভাবে লিখলে ভালো নাম্বার পাবো এটা আরেকটু পরে বলি। হ্যাঁ, আর একটু পরে হ্যাঁ, আমরা সব প্রশ্ন, যেহেতু স্যারেরও বড় প্রশ্ন আসবে আমারও তখন আমরা প্রশ্ন আলোচনা আছে। করব, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখুন আমি 17তম নিবন্ধনের সমাজ থেকে প্রশ্ন এসেছে, 17তম নিবন্ধনে আচ্ছা। প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন এসেছে, আর হচ্ছে বিপরীত শব্দ থেকে, বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে। তার মানে স্যার এই যে যেগুলোতে 17 থেকে এসেছে এবার কিন্তু পসিবিলিটি কম, ফসিলিটি কম, না আসার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে উপসর্গ সাধিত শব্দ এখানে কিন্তু এখানে মানে টু দ্য পয়েন্টের নাম্বার আপনার 5টা দিবে করার জন্য 5 ঠিক আছে, এরকম নাম্বার। তো সেক্ষেত্রে উপসর্গ, সন্ধি, সমার্থক শব্দ, ধাতু এবং হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা, এইগুলো আমাদের একটু বেশি বেশি পড়তে হবে। এটা হচ্ছে আমাদের সিলেবাস। তারপর হচ্ছে আবেদনপত্র, দাপ্তরিক পত্র, সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্র, এবং স্যার এই পার্টগুলোতে আমার মনে হয় গণিতের মতো নম্বর, তাই না? গণিতের মতো নম্বর, একদম 5 এবং এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আচ্ছা, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা 2 করে 10 নম্বর। আচ্ছা আচ্ছা, এই দেখুন আপনারা কিন্তু অনেকে মনে করেন যে এখানে 5-এ বোধহয় 2 দিবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি একুরেট লিখতে পারেন 5-এ 5, 10-এ 10 এরকম। আচ্ছা, পোস্ট কিন্তু অনেক বেশি নির্দিষ্ট করে তো আসলে প্রকাশ করে না, তবে যতটুকু আমরা আইডিয়া করি দেখা গেল যে এখানে 3 থেকে 4,000 পোস্ট কিন্তু থাকবেই। আচ্ছা, পত্রিকার পাতা কিন্তু আমাদের নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে। হ্যাঁ, পত্রিকার পাতা আমাদের। এরপরে হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ লিখতে হবে, সারাংশ লিখতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অথবা দেয়া থাকে, এটা আরেকটা বড় সুযোগ। আচ্ছা আচ্ছা, অথবা দেয়া থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নে, তার মানে তারা লেখার সুযোগ পাবে। হ্যাঁ, লেখার সুযোগ, কমনও পাবে। হ্যাঁ, কমনও পাবে। আচ্ছা, এখন দেখুন আমি আপনাদেরকে একটু বিগত সালের প্রশ্ন দেখাই স্যার, একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার বিগত সালের একটু প্রশ্ন দেখি। এটাও আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে বাজারের গাইড বইগুলো ফলো করবেন সেখানে দেখবেন যে এই বিগত সময়ে 5টা প্রশ্ন এসেছে, এই 5টা প্রশ্নের 2টা টপিক গাইড বইগুলোতে নাই, যেগুলো সংক্ষিপ্ত সিলেবাসে ছিল ইন্টারমিডিয়েটের। হ্যাঁ, এটা একটা বড় ঘাটতি, যারা আগে কিনেছেন বই তারা একটু খেয়াল করবেন। দেখুন, আমি প্রশ্নগুলো নিয়ে সবগুলো প্রশ্ন তো আলোচনা করা সম্ভব না, 2-1টা প্রশ্ন আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে তারা কি এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবে এবং প্রত্যেকটি অথবা পাবে না, এই 5টার অথবা থাকবে না, পরবর্তী যেগুলো থাকবে এইগুলো, তার মানে এই 5টি হচ্ছে কম্পালসরি। হ্যাঁ, এই 5টা উত্তর করতে হবে। আচ্ছা আচ্ছা, এই 5টা উত্তর করতে হবে। আচ্ছা, এইখানে আপনারা দেখুন প্রত্যেকেই পরিচিত আছেন যে এখন আমারে লহ করুণা করে কবি কেন একথা বলেছেন, এটা একটা প্রশ্ন। লাইনটা কিন্তু স্যার চমৎকার, চমৎকার একটি লাইন। এখন আপনি এটার বর্ণনা তখনই লিখতে পারবেন যখন এই কবিতার লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কার কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা যখন আপনি জানবেন তখনই আপনি এটার বর্ণনা করতে পারবেন, এবং এটা 2 নম্বরের জন্য বর্ণনা করবেন। এখন 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আপনারা উত্তর করার জন্য যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, সহজ কথা যদি বলি স্যার, সেটা হচ্ছে এখন আমারে লহ করুণা করে এই লাইনটা দ্বারা সরাসরি কি বোঝানো হয়েছে এটাই প্রথমে বলে দেয়া। তার মানে মেইন কথা একদম হিট। হ্যাঁ, মেইন কথাটা বলে দেয়া। যেমন এই লাইনটা দ্বারা আমরা কি বুঝলাম, এখন আমারে লহ করুণা করে মানে আমি একটা আবদার রাখছি। স্যার এই প্রশ্নটার নাম্বার কত? 2। আচ্ছা, এই যে 2 নাম্বারের প্রশ্নের আনসার করতে গিয়ে অনেকে স্যার ভূমিকা লিখে, এগুলো কি লেখা যাবে কিনা? কিচ্ছু করা যাবে না, সরাসরি প্রশ্ন, কিন্তু এটা কিন্তু অনেকের প্রশ্ন। হ্যাঁ, এই 2 নম্বরের প্রশ্নের জন্য আপনাদের
কি করতে হবে না, ভূমিকা মন্তব্য কিচ্ছু লিখতে হবে না, একদম এইখানে আপনি মূল তুলে কথা। পারেন। হ্যাঁ, আমি যেটা বলি, ধরেন আপনি জানেন না এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, আচ্ছা, এখন আচ্ছা। আপনার করণীয় কি? আচ্ছা। সেক্ষেত্রে আপনার দেখুন প্রথম লাইনটা, এখন আমারে লহ করুণা করে, মানে আমি কাউকে মিনতি করছি অনুগ্রহ করে আমাকে যেন সে নেয়। আচ্ছা, করুণা শব্দটা করুণা শুনেই বোঝা শব্দটা যাচ্ছে। আছে, হ্যাঁ। এটাই হচ্ছে 1 নম্বরের উত্তর। আচ্ছা, আচ্ছা। 2 নম্বরের মধ্যে এটাই কিন্তু 1 নম্বরের আচ্ছা, উত্তর। আচ্ছা, তার মানে এখন দুই। হ্যাঁ, এখন আপনার বুঝতে হবে এই কবিতাটা কার। কার? এটা হচ্ছে সোনার তরী কবিতা। সোনার তরী, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে সোনার তরী ওই যে কবিতা। রাশি রাশি ভাড়া ভাড়া। হ্যাঁ, হ্যাঁ, রাশি ধান রাশি কাটা ভাড়া হলো ভাড়া ছাড়া। ধান কাটা হ্যাঁ। হলো সারা, একটা গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা দেখুন, এই সোনার তরী কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ লিখেছেন। ঠাকুর। আপনি যদি নাম এবং কবিতা এই দুইটা জিনিস যদি আপনি একটু মনে রাখতে পারেন, তাহলে কিন্তু এই লাইনটার ব্যাখ্যা করা অনেক সহজ, অনেক সহজ হয়ে যায়। অনেক সহজ হয়ে যায়। আপনি- এবং এবং স্যার তারা যখন স্টার্ট করবে তাহলে কবিতার নাম এবং কবির নাম হ্যাঁ, এটা এই শুরুতে- সোর্সটা মেইনটেইন করতে হ্যাঁ, হবে। এই সোর্সটা যদি মেইনটেইন করে তাহলে এখানে খুব ভালো কিছু তাহলে হয়। কিন্তু স্যার যখন খাতা কাটবে তখন হচ্ছে ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেস হবে এবং বুঝতে পারবে যে না ও পড়াশোনা জানে। করে এসেছে। হ্যাঁ, ও জানে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেজন্য ধরুন আমি এখন জানি যে এটা হচ্ছে সোনাতরী কবিতার, তো সোনাতরী কবিতার মূল ভাবটা কি, সোনাতরী কবিতার মূল ভাবটা একটু জানতে হবে আপনার। আচ্ছা স্যার, আমরা একটু কমেন্ট দেখি। একজন জানতে চাইছে যে কত পেলে আসলে পাস, এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, রিটেনে এটা সম্ভাব্য আর কি। রিটেনে হচ্ছে আপনার যদি একটা চাকরি পেতে চান তাহলে 100-র মধ্যে আপনার 60% মার্ক অবশ্যই লাগবে, মানে 60% এখন তো অনেক বেশি প্রতিযোগিতা, কম্পিটিশন। এখন কম্পিটিশন অনেক বেশি, সেজন্য আপনাদের একটু বেশি নাম্বার রাখার চেষ্টা করতে হবে। এবং বাংলা স্কুল পর্যায় 2 এইখানে আপনারা যদি প্রশ্নগুলো উত্তর করতে পারেন, এখানে একদম ম্যাথের মতো নাম্বার পাবেন, একদম এখানে গণিতের মতো নাম্বার গণিতের পাবেন। মতো নাম্বার। আচ্ছা স্যার, যেটা বলছিলাম যে আমি দুই একটা প্রশ্ন একটু স্যাম্পল বলে দিই আর কি। আচ্ছা, আচ্ছা। সোনার তরী কবিতার মূল ভাব হচ্ছে স্যার যে আমাদের যে সৃষ্টিকর্ম, আপনি মানুষ হিসেবে মানে জীবন যে- ক্ষণস্থায়ী এরকম হ্যাঁ, একটা নাকি? আপনি মানুষ হিসেবে যে অর্জনটা করেন বা আচ্ছা। আপনি দেশের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য আচ্ছা। যদি আপনি কিছু করেন, তাহলে শুধুমাত্র আপনার কীর্তিটায় বা আপনার যে কল্যাণকর কাজটা সেই আচ্ছা। কর্মটাই থেকে যায়। থেকে যায়। কিন্তু আপনি যখন মারা যান তখন মহাকাল আপনাকে মানুষকে ভুলিয়ে দেয়, মানে আপনি আর অস্তিত্ব আচ্ছা, থাকেন না। তার মানে ওই যে আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম না, যে কীর্তিমানের মৃত্যু নেই। হ্যাঁ, কীর্তিমানের মৃত্যু নেই, কিন্তু এখানে কি একটু বিপরীত আছে। বিপরীত সেটা হচ্ছে যে যোগ বা সময়, সে সব সময় কাকে মনে রাখে, তার কর্মটাকে মনে রাখে, কর্মটাকে মনে রাখে। কর্মীকে নয়। আচ্ছা, আচ্ছা, এটাই। কর্মী কিনা, রাইট। যেমন এখানে কাহিনীটা কিরকম ছিল, একজন কৃষক, চারধারে পানি, সেই মাঝখানে তার সোনার ফসল নিয়ে সে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আচ্ছা। বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু সে ওই পারে যেতে পারছে না, কারণ তার আচ্ছা। হাতে কোনো স্যারের নৌকা কিন্তু নেই। বাংলাতে প্রচুর দক্ষতা এবং আচ্ছা। বুঝতেই পারছেন কি পরিমাণ ডিপ নলেজ। আচ্ছা, একটু কাহিনীটা বলি। হ্যাঁ, এটা হচ্ছে কি, তো তখন তিনি একজন মাঝিকে দেখতে পেলেন যিনি নৌকা নিয়ে আসছেন। আচ্ছা, আচ্ছা। তো নৌকা নিয়ে আসতেছে, তখন কৃষক সে স্বাভাবিকভাবে নৌকাওয়ালাকে ডাক দিল যে মাঝি ভাই আমাকে একটু পার করে দাও। আচ্ছা, আচ্ছা। মাঝি আসলো, এসে মাঝি তার আসলো। সোনার ফসল যেটা ধান, সেটা তার নৌকায় নিল। আচ্ছা। নৌকায় নেওয়ার পরে দেখলো নৌকাটা বুঝায় হয়ে গেল, মানে সম্পূর্ণ। আচ্ছা, বোঝাই হয়ে হ্যাঁ, গেছে। তখন কৃষক তাকে আবদার করলো যে আমার ধান তো নিলা, আচ্ছা। আমার সোনার ফসল নিলা, সবই নিলা। এখন আমাকে লহ করুণা করে, এখন আমাকেও তোমার নৌকায় নিয়ে নাও, আচ্ছা। যেন আমি ওপারে যেতে পারি। যেতে পারি। আচ্ছা। তখন একটা কথা বলা হয়েছে এখানে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে হচ্ছে যে আপনার কর্ম বা আপনার সোনার ফসল, সেটার যে মূল্য, আপনার মূল্যটা এখানে নেই। এই যে মূল ভাব। আপনি একদম গল্পের আকারে একটা কবিতার মূল্য জানলেন আপনি, হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন আপনি এই লাইনটা কেন বলা হয়েছে আপনি সরাসরি লিখতে পারেন। আপনি কি স্যার এই যে ক্লাসে যখন পড়ান তখন কি এভাবে চমৎকার করে পড়ান? হ্যাঁ, আমি সবসময় ক্লাসে চেষ্টা করি যে এইখানে যে প্রশ্নগুলো বা কবিতাগুলো দেওয়া রয়েছে, আমি চেষ্টা করি আপনাদেরকে আগে মূল ভাবটা দেওয়ার জন্য, এবং একটা গল্প হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, সেটার মূল ভাবটা কি সেটা আগে উপস্থাপন করি একদম গল্পের মতো করে, যেন আমি আপনার ছোট বাচ্চাদেরকে যেভাবে গল্প শোনাতাম আমরা ছোটবেলায়, সেরকম। এই যে আমি কাহিনীটা আপনাকে বললাম সোনাতরী কবিতা, আপনার কি সোনাতরী কবিতা পড়তে হবে না? আপনি এখন কাহিনীটা তো একদম সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে কিন্তু আপনি মনে রাখতে পারবেন। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। আচ্ছা, এখন যদি আমি 2 নম্বরের জন্য এটা উত্তর, এখানে বেশি সময় কেন দিচ্ছি, আমরা প্রত্যেকটা প্রশ্নের বর্ণনা করবো না, আমরা কিন্তু প্যাটার্ন শেখাই দিচ্ছি, প্যাটার্ন দিচ্ছি। দেখুন এখানে দেখুন, আপনি একটু
চেষ্টা করে যে এখন আমার এলোহ করুণা করে, আমি কিন্তু প্রেক্ষাপট আপনাদেরকে বলে দিয়েছি। এখন আপনি কি করবেন স্যার, এটা যদি আমি 2 নম্বরের জন্য উত্তর করি, প্রথম উত্তরটা হবে এরকম আমার 1 নম্বরের জন্য, আচ্ছা। সেটা হচ্ছে এখন আমার এলোহ করুণা করে। এখানে কবি বলতে কৃষক কিন্তু, হ্যাঁ এখানে কবি নিজেই কৃষক, কবি নিজে হ্যাঁ, কৃষক। এখানে আমি কবি বা কৃষক যে কোনো একটা করতে পারি। আমি বললাম কি কৃষক নৌকার মাঝি যখন তার ধানটা নৌকায় তুলে নিয়েছে, তখন তাকেও নৌকায় নেওয়ার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন। এটা হচ্ছে আমি 1 লাইনে উত্তর দিলাম, এটার জন্য আমি 1 নাম্বার পেয়ে যাচ্ছি। কিন্তু 1 নাম্বার পেয়ে এখানে যাচ্ছি। নাম্বার কাটার কোনো সুযোগ এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। 1-1। পরবর্তী অংশে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার বর্ণনা দিতে হবে, সে কেন এই আবদারটা করেছে, আচ্ছা আচ্ছা, সে কেন এই আবদারটা করলে, এটা প্রেক্ষাপট তার কি, লজিকটা দিতে হবে। তার লজিকটা দিতে হবে। আচ্ছা। এইখানে আপনি উল্লেখ করতে পারেন যে এই লাইনটির উল্লেখ করে যে এখন আমার লোহ করুণা করে, এই পংক্তিটি অথবা এই কবিতার লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী থেকে নেওয়া হয়েছে। এই লাইনটি দ্বারা এই বোঝানো, এটা বোঝানো হয়েছে। যখন আপনি এটা মেনশন করে দিলেন, তখন টিচারও বুঝলো যে আপনি এখানে কি করলেন, মানে এটা সম্পর্কে আইডিয়া, তার মানে তখন মূল ভাবটা চলে আসে। হ্যাঁ, মূল ভাবটা চলে আসলো। আচ্ছা, তখন আপনি সহজে এটার উত্তর করতে পারবেন। আচ্ছা আচ্ছা, খুবই আমি আশা করি যে স্যার আপনি পরীক্ষা দিলে এটা খুব ভালো লিখতে পারবেন। তার মানে প্রথমে তো 1 পেয়েই গেল, পরে আবার এই অংশের জন্য 1 পেয়ে হ্যাঁ, এই অংশের জন্য 1 পেয়ে 2-2 কোনো মিস নেই, কোনো মিস নেই, এবং এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখুন নেক্সট কোশ্চেনে যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। ওয়াও, লাইনটি কিন্তু চমৎকার স্যার, আমি একবার পড়ি। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, ফ্যান্টাস্টিক। এটা অবশ্যই ফ্যান্টাস্টিক হবে, কারণ এটা হচ্ছে সুফিয়া কামালের লেখা। এই যে কুহেলি মানে বোধহয় কুয়াশা, তাই না? হ্যাঁ, কুহেলি মানে হচ্ছে কুয়াশা। আমাদের এই শব্দগুলো বুঝতে হবে। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে কি চাদর। এটা একটা চমৎকার বিশ্লেষণ। হ্যাঁ, আমি তো লোভ সামলাতে পারছি না। একটু কমেন্টে যাই, আমার একজন স্টুডেন্ট বলছে, শফিয়া স্যার কেমন আছেন, এক্সাম দিয়ে স্যার হাত পেইন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সালমা জাহান আপনি একটু প্র্যাকটিস করতে থাকেন। থ্যাংক ইউ, আছি ভালো। আর এক্সাম গুলোর সাথেই থাকবেন। আর স্যার আরেকটি বিষয় অনেকে জানতে চায়, ভালো কথা আমাদেরকে একজন মনে করিয়ে দিয়েছে, যে আমাদের তো এই ক্লাসগুলোর মধ্যে হচ্ছে এক্সাম থাকে এবং আমরা তাদেরকে মূল্যায়ন করার সুযোগ পাই। আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে সপ্তাহে একটা করে পরীক্ষা নেওয়ার জন্য, এবং অবশ্যই হোমওয়ার্ক দেওয়া থাকবে। কোর্স টিচার তাদেরকে হোমওয়ার্ক দিবে। হ্যাঁ, যেমন আমি আমার ব্যাচে কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি অলরেডি। আর আরেকটি বিষয় স্যার জানতে চায়, যে আপনার ক্লাসে ভর্তি হলে তারা হচ্ছে যে আপনার কাছ থেকে কি কি সার্ভিস পাবে? আচ্ছা, আমার মনে হয় রেকর্ড ক্লাস পাবে, তাই না? রেকর্ড ক্লাস তো অবশ্যই পাবে, এটা তো মাস্ট পাবে। যা অনেকেই হচ্ছে তারা করতে পারে না ক্লাসগুলো, অনেকে জব করে। হ্যাঁ, সেজন্য আমরা সব সময় চেষ্টা করি সাথে সাথে ক্লাসটা হওয়ার 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে রেকর্ডটা দিয়ে দেয়। আর স্যার আরেকটি বিষয় অনেকে জানতে চায়, যে আপনারা গুরুত্বপূর্ণ হ্যান্ড নোট বা পিডিএফ, যেটা আমরা পিডিএফ বলি, যেটা গুরুত্বপূর্ণ দেয়া দরকার, সেটা আমরা দিয়ে দিই। আর ক্লাসের পিডিএফ গুলো ক্লাসে আমরা পরবর্তীতে দিয়ে দিই। আর অনেকেই খুব বেশি আগ্রহী, সেটা হচ্ছে একটা সাজেশন। স্যার সাজেশন, সেটা তো অবশ্যই পরীক্ষার আগে অবশ্যই সাজেশন দেওয়া হবে, অবশ্যই পাবে, সেটা অবশ্যই দেওয়া হবে। আমাদের যারা এতে ছিলেন, আপনারা নিবন্ধনের প্রিলি ব্যাচে ছিলেন, আপনারা জানেন যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনারা সাজেশন পেয়েছিলেন পরীক্ষার আগে। তার মানে সাজেশন তারা এবারও পাবে, এবারও ইনশাআল্লাহ আপনারা সাজেশন ডেফিনেটলি পাবেন, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে উত্তরি শব্দটা হচ্ছে চাদর। মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হচ্ছে কাকে জানেন? শীতকে, শীতকাল। আচ্ছা আচ্ছা, এটাকে হলো মাঘ মাসে বাঘ কাঁপে। আচ্ছা, দেখুন মানে কি সুন্দর একটা উপমা দিয়েছে এখানে। সন্ন্যাসী কি, মানে সন্ন্যাসীর কাজ কি, রাইট? আচ্ছা, হ্যাঁ, এগুলোর জন্য বই আছে, কিন্তু কোন বই পড়বেন আমি শেষে বলে দিব। দেখুন, মাঘের সন্ন্যাসী হচ্ছে শীত। সন্ন্যাসী কি করে স্যার? সন্ন্যাসী হচ্ছে নির্জন জায়গায় থাকে, ধ্যানে মগ্ন বা যে কোনো কিছু একটা করে, নির্জন জায়গা। এবং সে কিন্তু অনেক সময় এক ধরনের আলকেল্লা পরে, যেটা একই রঙের হয় পোশাকটা, এক কালার আর কি, সাধারণত হোয়াইট কালার হতে পারে। এইখানে এই সন্ন্যাসীর সাথে শীতকে তুলনা করা হচ্ছে, যে শীতও যেন কুয়াশার চাদরে সন্ন্যাসীর মতো হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার একটা উপমা, চমৎকার। আচ্ছা, এখন দেখুন এই কবিতাটার প্রেক্ষাপটটা কি? এটা হচ্ছে তাহারই পরে মনে, সুফিয়া কামালের প্রিয়জন হারানোর যে বেদনা। সুফিয়া কামালের বিয়ে হয়েছিল, তার স্বামী ছিল সৈয়দ নেহাল হোসেন, তিনি 1932 সালে মারা যান বিয়ের কিছুদিন পরেই। তার মানে তার স্বামীকে উৎসর্গ করে, এবং তিনি অনেক দুঃখ বেদনায়, তিনি শীতের যে রুক্ষতা শুষ্কতা, সেটা যেরকম আমাদেরকে সেটার সাথে কম্পেয়ার করে, সেটার সাথে কম্পেয়ার করেছেন, এবং বসন্ত এসে গিয়েছে, কিন্তু তিনি এর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ হচ্ছে কি,
সে প্রিয়জন হারিয়ে এখন রুক্ষ শুষ্ক একদম নিঃস্ব অবস্থায় সে কবিদের কি প্রতিভা, হ্যাঁ, কত চমৎকার করে তারা। এই জন্য এটা হচ্ছে একটা সংলাপ ধর্মী কবিতা ছিল, আপনারা সবাই জানেন, সবাই পড়েছেন। এখানে কবি ভক্ত এবং কবির মধ্যে কথা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, তো এই কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে শীতকে বোঝানো হয়েছে। শীতকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এটার উত্তর কি করবো স্যার? উত্তর করবো আমরা কিভাবে দুই তুলবো? হ্যাঁ, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকালকে বোঝানো হয়েছে। প্রথম লাইনের উত্তর করে দিলাম 1 নাম্বার, কিন্তু 1 নাম্বার। একে এক। দ্বিতীয় লাইনের ব্যাখ্যাটা কি আসবে? দ্বিতীয় লাইনের ব্যাখ্যায় আসবে সন্ন্যাসী যেরকম নির্জন স্থানে একাকী নিঃস্ব, মানে একেবারে কারো সঙ্গ ছাড়াই সে সেখানে বসে নির্দিষ্ট একটা জিনিস পাওয়ার জন্য ধ্যান করে নিজের স্থানে বসবাস করে, ঠিক তেমনি শীতকালও যেন কি হয়ে গেল, ওই সন্ন্যাসীর মতোই সে তার নিজের শুষ্কতা, রুক্ষতা এবং একাকিত্ব সেটা ধরেই রেখেছে এখন। এটা হচ্ছে এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এভাবে কিন্তু তার মানে পরের অংশটুকু লিখলে উপরের জন্য 1, পরেরটার জন্য 1। উপরেরটা হচ্ছে সাধারণ জ্ঞানের মতো, আপনি যদি উত্তরটা করতে পারেন এখানে আপনি 1 নাম্বার পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটাকে সৃজনশীল বলে। অনুধাবন 2 নাম্বারটাকে বলা হয় অনুধাবন। আচ্ছা, হ্যাঁ, তো এখানে আপনি এবার স্যার আসল কথা বলে, প্রথম অংশের জন্য কিন্তু 1 নাম্বার পেয়ে যাচ্ছেন, 1 নাম্বার, এর পরেরটার জন্য 1। তারপরে দেখেন, এগুলো আমি ব্যাখ্যা করব না, শুধু বলে দিব, কারণ বাকিগুলো ব্যাখ্যা করেছি। হ্যাঁ, সব বলে দিলে আবার সমস্যা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দেখুন, বুক যদি কিছুতে ফাটে তো এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে। ওয়াও, এটা তো খুবই রোমান্টিক। হ্যাঁ, এটা হচ্ছে বিলাসী। কিছুতে ফাটে তো এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, এরকম লাইন কি আপনারা কখনো দেখেছেন এর আগে? এখানে আরো চমৎকার একটা লাইন আছে, যদি পরবর্তীতে বিলাসী কবিতা গল্প দেখে, শরৎচন্দ্রের একটি গল্প, এই গল্প থেকে যদি পরীক্ষায় আসে, তাহলে আমার মনে হয় এরকম একটা লাইন আছে সেখানে চমৎকার, যে বিলাসী যে মেয়েটা, বিলাসী যে চরিত্রটা, তাকে উপমা দেওয়া হচ্ছিল এরকম ভাবে যে সে যেন ফুলদানিতে রাখা বাসি ফুলের মতো। এই যে শরৎচন্দ্র যে এত চমৎকার করে লিখতে পারে, এই জন্যই বোধহয় তাকে শ্রেষ্ঠ উপন্যাসিক বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন, হ্যাঁ, স্কুল 2 এ ভর্তি হওয়ার সুযোগ আছে। আপনারা আমাদের দেখুন ভর্তি হওয়ার লিংক ভর্তি হওয়ার সুযোগ আছে। আতিকুর রহমান ভাই, ভর্তি হওয়ার সুযোগ আছে আমাদের, আমরা শেষে দিয়ে দিব, আমাদের নাম্বারও আছে, আপনারা ভর্তি হয়ে। এখন যে সিলেবাসটা আলোচনা করছি এটা কিন্তু স্কুল 2 এর জন্যই। হ্যাঁ, এটা স্কুল 2 এর জন্যই এখন আলোচনা করা হচ্ছে, স্কুল 2 এর জন্যই বাংলা আলোচনা হচ্ছে। তো এইখানে নেড়া একটা চরিত্র রয়েছে এখানে, নেড়া। তো এই মানে বলতে গেলে তো লোভ সামলানো যায় না স্যার, বেশি সময় নিয়ে নেবে, বলতে গেলে তো অনেক বলতে ইচ্ছে করে, অনেক বলবো না, কিন্তু আমাদের সময় কম, অনেক বলবো না, সময় কম যেহেতু। জাস্ট শুধু এতটুকুই জেনে থাকেন যে একজন নেড়ার আত্মীয়, তার স্বামী মারা যায়, তখন রাত্রের বেলা তার স্বামী মারা যাওয়ার পরে নেড়া যখন চাচ্ছিল যে আপনার স্বামীকে তখন সৎকার করতে হবে, তাহলে আমি একটু বাইরে যাই, তার ব্যবস্থা করি, কিন্তু তখন ওই আত্মীয় ভয়ে নেড়াকে বলছে যে যাওয়া যাবে না। কিন্তু সেম এই স্ত্রী এই স্বামীর সাথে সংসার করেছে। আচ্ছা, এমনকি সে মৃত স্বামীকে কাছে বসিয়ে কান্নাকাটিও করেছে। কি কান্নাকাটি করেছে? যে আমি তার সাথে সহমরণে যেতে চাই। সহমরণ, হ্যাঁ, মানে তার স্বামী মারা গেল, মানে ওই যে মৃত স্বামীর চিতায় যে স্বেচ্ছায় সে নিজেই আগুনে পুড়ে মারা যাবে। আচ্ছা, স্বেচ্ছায়। হ্যাঁ, এখন আপনি চিন্তা করুন যে আপনার স্যার এর মাঝে আর একটু কথা, সহমরণ আর এক বোধহয় আরেকটি শব্দ হচ্ছে অনুমরণ, যেটা হচ্ছে যে বিদেশে যদি কোনো স্ত্রীর হচ্ছে স্বামী মারা যায়, অনুমরণ, সেটা হচ্ছে অনুমরণ। সহমরণ হচ্ছে সাথে মারা যাবে, এবং এটাকে আমরা সতীদাহ প্রথা হিসেবে চিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে এখানে যে স্ত্রী কান্নাকাটি করছিল যে আমার স্বামী মারা গেল, আমি তার সাথে সহমরণে যেতে চাই, আগুনে পুড়ে মারা যেতে চাই। আচ্ছা আচ্ছা, সেই স্ত্রী যখন লাশের কাছে সে একলা থাকতে যাচ্ছে, তখন কিন্তু ভয় পাচ্ছে, তখন ভয় পাচ্ছে। এখানে মূলত বিলাসী, মৃত্যুঞ্জয় নামে একটা চরিত্র আছে। হ্যাঁ, বিলাসী সে যখন তার সেবা শুশ্রূষা করছিল, মৃত্যুঞ্জয় যে কোনো সময় মারা যেতে পারতো, আপনারা সবাই পড়েছেন এটা। তো সেখানে বিলাসী এই মারা যাওয়া লোকটার সাথে কিভাবে থাকতে পারতো রাতে, সেইটার চিন্তা করেই নেড়া এই কথাগুলো বলেছে যে বুক যদি কিছুতে ফাটে তো এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, মানে সে যে আগুনে পুড়ে মারা যাবে এটাতে কোনো ভয় নাই, এটাতে কোনো ভয় নেই। আচ্ছা, যাই হোক, আমরা যখন গল্পগুলো পড়বো খুব মজা করে পড়বো এবং এইভাবে বর্ণনা করে পড়বো, আপনি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পারবেন। আমি যে সংক্ষিপ্ত একটু কাহিনী আপনাকে বললাম, আপনি কিন্তু এটা নিয়ে লিখতে পারবেন। তার মানে এই প্যাটার্নে তারা লিখলে একদম একুরেট নাম্বার পেয়ে যায়। আমি বিচলিত স্নেহের কথা বলছি, এখানে বিচলিত স্নেহ বলতে কি বোঝানো হয়েছে, এটা কিন্তু ওই যে প্রচলিত গাইড বই এটা নাই, এটা নাই। এই যে পরেরটা দেখুন স্যার, সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনা ফসল, এটাও কিন্তু নাই। আচ্ছা আচ্ছা, এটাও নাই।
এটাও কিন্তু প্রচলিত গাইড বইয়ের সূচিতে আচ্ছা নাই। আচ্ছা, এগুলোর জন্য কিন্তু তারা অনেক ঘাটাঘাটি করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যারা পড়েছেন আপনারা একটু দেখেন, আমি বিচলিত স্নেহের কথা বলছি, এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ, তাই না? তার কবিতার একটি লাইন, তার কবিতা, যেহেতু বলছি কথাটা আছে। তারপরে দেখুন সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, এটা হচ্ছে মানব কল্যাণ নামে একটা প্রবন্ধ আছে, এই প্রবন্ধটা লিখেছেন আবুল ফজল। আচ্ছা, তার একটি প্রবন্ধ। তাহলে দেখুন প্রচলিত গাইড বইয়ে কিন্তু এগুলো নেই, এই দুইটা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসতে পারে আবার। আবার আসতে পারে এই কবিতা থেকে আসতে পারে। তাহলে স্যার এই যে টোটাল সংক্ষিপ্ত তাদেরকে এরকম কয়টি প্রশ্নের আনসার করতে হবে? এরকম 5টি প্রশ্নের। এরপরে কি আরো সংক্ষিপ্ত প্রশ্ন আছে? না, পরে আর সংক্ষিপ্ত প্রশ্ন নেই, পরে হচ্ছে। এবং এই 5টি প্রশ্নের টোটাল কত নাম্বার? 10 নাম্বার। আচ্ছা 10। আর রচনামূলক নিয়ে আমরা একটু যদি দেখতে চাই। হ্যাঁ, আমরা রচনামূলক, এটাই রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আর কিছু নেই। রচনামূলকে টোটাল কয়টি প্রশ্ন থাকে এবং নাম্বার কত? এখানে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 10 নম্বর এখানে, তারপর হচ্ছে আপনার 10 নম্বর ভাব সম্প্রসারণ সারাংশ, তারপরে হচ্ছে একটা আবেদন পার্ট বাই পার্ট। হ্যাঁ, পার্ট বাই পার্ট আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, এখন দেখুন আপনি নিচের শব্দগুলো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি প্রত্যয়, হ্যাঁ। এখানে তো আমার মনে হয় একুরেট নাম্বার। এখানে একুরেট নাম্বার মানে এই যে 10 নাম্বার, এই 10 নাম্বার যে পাবে না, আচ্ছা, সে তো জীবনে অনেক কিছু মিস করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই 10 নাম্বার যারা পারেন একটু করে ফেলেন, আমি সংক্ষিপ্ত করে। এবং এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নাম্বার কাটার সুযোগ নেই, কারণ হলে নায়ক আমি লিখলাম নৈযুগক নায়ক। হ্যাঁ, নায়ক, এটা হচ্ছে যেহেতু এটা কৃত প্রত্যয় মানে ক্রিয়া। আচ্ছা আচ্ছা, মানে সহজভাবে আরেকটা বলি, হ্যাঁ, ইন্টারমিডিয়েটের কথাই মনে পড়ে, কারণ এগুলা আপনারা সবাই পড়েছেন। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের কথা মনে পড়ে গেল। আচ্ছা, যাই হোক স্যার, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে আমি শুধু দুইটা কথা বলি। একটা হচ্ছে যদি ক্রিয়া হয়, হ্যাঁ, মূল শব্দটা আপনি যখন ভাঙবেন, মূল শব্দটা যদি ক্রিয়া হয় তাহলে কৃত প্রত্যয়। হ্যাঁ, আর যদি ক্রিয়া না হয় তাহলে সেটা তদ্ধিত প্রত্যয়। শেষ, এটা মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, তাহলে নৈযুগক নায়ক এটা হচ্ছে কৃত প্রত্যয় দিয়ে দিলাম, আমি 2 নম্বর পেয়ে গেলাম। আচ্ছা, এখানে একদম 2। হ্যাঁ, আগে 10 সেকেন্ড আছে। হ্যাঁ, 10 সেকেন্ড আছে। আচ্ছা, তারপর দেখুন বাঁধন, এটা দেখুন তো, বাদ যোগ অন, বাঁধন। আচ্ছা, এই বাদটা কি বলেন তো? ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে, এখানে কোনো রুট চিহ্ন থাকবে, কৃত প্রত্যয়। আমি আরো 2 পেলাম। যেমন আমরা বলি না যে কোনো কিছু বাঁধো। হ্যাঁ, তবে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি যে আপনি যখন তুই তুকারি করে কথা বলবেন, যে ক্রিয়াটা আসবে ওই ক্রিয়াটা সবসময় বাংলা ক্রিয়া হবে। আচ্ছা আচ্ছা, তুই বাদ, হ্যাঁ, তুই বাদ, হ্যাঁ, তুই পর, হ্যাঁ, সব কিন্তু বাংলা ক্রিয়া, এগুলো সব কৃত প্রত্যয়। আচ্ছা, সব কৃত প্রত্যয়, তার মানে এখানেও 2 এ 2। হ্যাঁ, দেখুন ঢাকায় আমরা বলি ঢাকাই বিরিয়ানি, ঢাকাই শাড়ি, তার মানে কি ঢাকার একটা মানে ওখানকার জাত বা ওখান থেকে উৎপন্ন একটা জিনিস। হ্যাঁ, তো টাঙ্গাইলের শাড়ি আমরা বলি। তো এখানে কিন্তু মূল শব্দটা কিন্তু ঢাক না, মূল শব্দটা হচ্ছে ঢাকা, কারণ ঢাকার শাড়ি। হ্যাঁ, এই জন্য আমি ঢাকাই শাড়ি বলছি। কিন্তু ওই যে আমরা তো বলি না যে অনেকেই কিন্তু করে ফেলে। হ্যাঁ, আমি যদি বলি ঢেকে রাখো, ওই যে ঢেকে রাখার ঢাক ওইটা না, কিন্তু এই যে অনেকে, এই যে একজন লিখছে যে ঢাক জোগাই, না, ঢাক জোগাই হবে না, এই অনেকে কিন্তু ভুল করে ফেলছেন। এই যে হিমালয়ের আবৃত্ত হিমু, হ্যাঁ, এটা কিন্তু আবার হবে না। হ্যাঁ, ভুল করে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখুন এটা হবে কিন্তু মূল শব্দটা হচ্ছে ঢাকা। ঢাকা কি স্যার একটা নাম? ঢাকা নাম, এর সাথে আই প্রত্যয়, তাহলে এটা তার কৃত প্রত্যয় না, কারণ ঢাকার তো একটা নাম, বিশেষ্য পদ, ক্রিয়া না। সুতরাং এটা কি হয়ে গেল স্যার? এটা হলো তদ্ধিত প্রত্যয়, কারণ যেহেতু ঢাকা একটা নাম। আচ্ছা, আর এটা যদি ক্রিয়া হইতো তাহলে এটা হয়তো কৃত প্রত্যয়, এবং আমরা হচ্ছে যে বর্গমূল চিহ্ন, হ্যাঁ, একটা রুট চিহ্ন দিতাম। আচ্ছা, তারপরে দেখুন নীলিমা। আচ্ছা, নীলিমা এটার মূল শব্দটা কি? আপনি যদি একটা শব্দকে ভাঙবেন, একটা ভাঙবো, নীল। হ্যাঁ, নীল, কারণ মূল শব্দটার সাথে ভাঙা অংশের অর্থের মিল থাকবে। আচ্ছা, তাহলে নীল, এখন নীল তো একটা নাম, রঙের নাম, যেটা এটা কি এর নাম কি? নীল, সাথে ইমন প্রত্যয়টা যুক্ত হয়, ইমন দিলাম, তাহলে নীল যোগ ইমন, নীলিমা। হ্যাঁ, এই ইমন যুক্ত আরেকটা প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় আছে, সেটা হচ্ছে প্রেমকে যদি আমরা ভাঙি, হ্যাঁ, প্রেম ভাঙবো, আমরা প্রেম ভাঙবো স্যার। যদি প্রেম ভাঙি তাহলে এটা কি হবে? প্রিয় যোগ ইমন, হ্যাঁ, প্রেম। আচ্ছা, তাহলে এটাও তদ্ধিত প্রত্যয়, কারণ হচ্ছে যে নীল তো একটা নাম। এখানে সবাই একটা ভুল করে স্যার, সেটা হচ্ছে দোলনা। অনেকেই মনে করে দোলনা শব্দটা তো একটা নাম। আচ্ছা আচ্ছা, মানে
ছোট বাচ্চারা খেলে। আমি স্যার আমি সত্যি কথা বলি, আমি জানি না আমাদের এনারাও এই কাজ করছে কিনা। আমি কিন্তু এগুলো স্যার মুখস্থ করতাম, আমি কিন্তু বুঝতাম না। হ্যাঁ, আমি কিন্তু একদম মানে ঠাটা মুখস্থ করতাম। এখন আপনারা করছেন কিনা জানি না, একটু জানাবেন তো আমার মতো আপনারাও মুখস্থ করেছিলেন কিনা। আমি কিন্তু এত বুঝি নাই। মুখস্থের দিন কিন্তু শেষ। আচ্ছা আচ্ছা, মুখস্থের দিন শেষ, সহজে বুঝতে হবে। আচ্ছা, দেখুন আপনি দোলনা, এখন দোলনাটা আপনি মনে করতেছেন একটা বিশেষ্য পদ, একটা বস্তু। আচ্ছা, হ্যাঁ, চিরুনি আপনি এটা দিয়ে মাথার চুল আশ্রণ, আপনি মনে করতেছেন একটা বস্তুর নাম, এটা বস্তুর নাম। হ্যাঁ, একটা বস্তুর নাম। এখন আপনি এটা মনে করে যদি আপনি এটাকে যদি কৃত প্রত্যয় না দিয়ে তদ্ধিত প্রত্যয় দেন তাহলে কিন্তু ভুল হবে, তাহলে মিস্টেক হয়ে যাবে। কারণ কি, কারণ এই দোলনার মূলটা হচ্ছে ক্রিয়া, মূলটা ক্রিয়া, আমার বানানটা একটু পরিবর্তন, দুল। দোল, কারণ এই দুল যোগ অনা সমান সমান হচ্ছে কি দোলনা, এটা হচ্ছে আবার কৃত প্রত্যয়। কিন্তু অনেকেই যদি প্রশ্ন করে যে কানের দুল, হ্যাঁ এটা তো একটা নাম, এটা হবে না, এটা হবে না, এটা হবে এটা কিন্তু একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এইটা খেয়াল রাখতে হবে। তাহলে চিরুনি যেটা বললাম না, ওই চির যোগ উনি, উনি, চিরুনি, চিরুনি, তখন ওইটা কিন্তু কৃত প্রত্যয়। তার মানে এখানে তখন হচ্ছে যে এটা কৃত প্রত্যয় হয়েছে। এখন আপনাকে আমি একটা খেলনা দিলাম, তো এটা একটা খেলনা আমি আপনাকে গিফট করলাম। এখন আপনাকে যদি বলি খেলনাটা কোন প্রত্যয়, আপনি বলেন খেলনাটা তো একটা নাম, তখন আপনি যদি তদ্ধিত প্রত্যয় দেন তাহলে ভুল হবে, কারণ মূল শব্দটা হচ্ছে খেল, তুই খেল, কিন্তু বলা যায়। এই হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয় স্যার। তার মানে এখানে 10-এ 10, 10-এ 10, কোনো ব্যাপার না। সমাস, এবার আমরা আসি সমাস। জাস্ট শুধু আমি একটু বলে দেই, সরাসরি বলে দিই। হ্যাঁ, এবারে সমাস আপনারা দেখবেন। আচ্ছা, সমাসটা যারা নির্ণয় করতে পারেন একটু করে ফেলেন। দেখুন দম্পতি, স্যার দম্পতি তো এটা কিন্তু স্যার আমি বুঝি না, আমি কিন্তু মুখস্থ বলে দিয়েছি জায়া যোগপতি, জায়া ও একদম ডিরেক্ট মুখস্থ করে দিলাম। এটা হচ্ছে জায়া ও পতি। হ্যাঁ, আচ্ছা আপনি বলুন তো স্যার দ্বন্দ্ব শব্দের অর্থ কি? আপনি বলুন দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দাঁত। আচ্ছা, না দন্ত না, দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস আমরা পড়ি না। দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি? ঝগড়া। হ্যাঁ, আচ্ছা এটা আমি একটা মজার বিষয় বলি। জায়া যোগপতি, হ্যাঁ, দ্বন্দ্ব আমরা সবাই মনে করি ঝগড়া, বিবাদ এরকম, কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে স্যার জোড়া। ও আচ্ছা 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 আচ্ছা, দ্বন্দ্ব শব্দ মানে জোড়া। জায়া এবং পতি, এই এক জোড়া মানুষ মিলে হলো কি দম্পতি। ও, এবং এইখানে দুজন মিলে সংসার করছে তারা, এই জন্য মিলনার্থক। মিলনার্থক, এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাস কিভাবে বুঝবেন স্যার? এটার মাঝখানে একটা এবং ও আর এগুলো থাকবে বেশ বাক্যে। আচ্ছা, বেশ বাক্যে। তো এখানে দম্পতি আমরা বুঝলাম এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। অথচ দেখেন আপনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন, আর আমি ছোটবেলা হচ্ছে যে মুখস্থ করতাম। হ্যাঁ, আমাদের মতো। আমি যদি সরাসরি বলি জায়া ও পতি দম্পতি, পাশে লিখে দিলাম দ্বন্দ্ব সমাস, আমি এতটুকু জানি না এটা মিলনার্থক হবে কিনা। আপনারা দেখছেন স্যার কিন্তু কত মানে ডিপ নলেজ নিয়ে এসেছে এবং তা কত সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছে। কিন্তু এটা যে কোনো স্টুডেন্ট বুঝার সুবিধাতে আমরা করব, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এই মিলনার্থক দ্বন্দ্ব যদি আপনি উল্লেখ না করতে পারেন, শুধু দ্বন্দ্ব দিলে কিন্তু আপনি ফুল নাম্বারই পাবেন। আচ্ছা আচ্ছা, আপনি মিলনার্থক দ্বন্দ্ব লিখতে হবে না, এটা লিখতে হবে না, আপনি শুধু দিলেন দ্বন্দ্ব সমাস। আচ্ছা, দ্বন্দ্ব সমাস, জায়াপতি দ্বন্দ্ব সমাস, আপনি 2 নাম্বার পেয়ে গেলেন। 2 নাম্বার পেয়ে গেলেন। আচ্ছা, তেপান্তর, আপনি দেখেন স্যার, যদি আমি কোন সমাসে, হ্যাঁ একজন উত্তর করেছে দ্বিগু সমাস, আপনি যদি কোন সমাসে সংখ্যা পান, একজন, হ্যাঁ আপনি যদি সংখ্যা পান, তে মানে কি 3। এইটা স্যার আমার একটা প্রশ্ন আছে, অনেকে দ্বিগু বলে অনেকে বহুব্রীহি বলে, তাই না? এইটা বহুব্রীহি হবে কখন? একটা শব্দ যখন অন্য কিছুকে বোঝাবে। আচ্ছা আচ্ছা, মূল পদের অনুগামী হবে না, অনুগামী হবে না। যেমন ধরুন আমি যেহেতু প্রসঙ্গটা আসলোই চৌচালা, চৌচালা, হ্যাঁ দেখুন এখানে সংখ্যা আছে, এটা আমি দ্বিগু বলবো নাকি বহুব্রীহি বলবো? এখানে কি আছে? সংখ্যা আছে, সংখ্যা আছে। এটা হচ্ছে 4টা চাল, চৌ মানে, হ্যাঁ চৌ মানে হচ্ছে 4, আর চালা মানে তো চালাই, চালা। আচ্ছা, এখন স্যার আমি যদি চৌচালা দ্বারা 4টা চালকেই বুঝাতাম, আচ্ছা, তাহলে এটা দ্বিগু সমাস হতো। দ্বিগু সমাস হতো। কিন্তু চৌচালা দ্বারা আমি একটা মানুষ থাকার ঘরকে বোঝাচ্ছি, ঘরকে মানে অন্য পদকে বোঝাচ্ছে। হ্যাঁ, অন্য পদকে এখানে প্রাধান্য দিচ্ছি, এই জন্য এটা বহুব্রীহি, এই জন্য এটা বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা আচ্ছা, কিন্তু আবার যদি আপনি চৌরাস্তা বলেন স্যার, এটা কিন্তু অনেকে স্যার কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি চৌরাস্তা বলেন, আচ্ছা, তাহলে কিন্তু আপনি 4টা রাস্তা মানে 4টা রাস্তাকেই বোঝাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তখন এটা আবার দ্বিগু সমাস, তখন দ্বিগু সমাস। হ্যাঁ, তাহলে তেপান্তর মানে কি স্যার? তেপান্তর মানে হচ্ছে 3টি প্রান্তরের সমাহার, 3টি প্রান্তরের সমাহার। হ্যাঁ, তাহলে এটাকেই বোঝাচ্ছে, এটাকেই বোঝাচ্ছে, 3টা প্রান্তরকে বোঝাচ্ছে, দ্বিগু সমাস। দ্বিগু সমাস, এখানে সমাহার আছে, সংখ্যা আছে, অথবা সমষ্টি থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি হবে? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তারপর দেখুন স্যার গায়ে হলুদ, গায়ে হলুদ, এটা তো স্যার মুখস্থ সবার, এটা সবাই পারবে, এটা আমরা ওদের জন্য দিয়ে দিই। গায়ে হলুদ, এটা গায়ে হলুদ কোন সমাস? এটা সবাই আপনারা করে ফেলেন। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া যায়
না ভুল করছে তো, দুজন লিখেছে অভিমানী বন্ধু, আমরাই তো অভিমান করে ফেললাম কারণ আপনি ভুল করে ফেলেছেন। না এটা সঠিক হলো না। হ্যাঁ আচ্ছা, এরপর সাইফুর রহমান রকি লিখেছেন চৌচালের ব্যাস বাক্য। আচ্ছা, চৌচালের ব্যাস বাক্য হচ্ছে চার চাল জার। হ্যাঁ, চার চাল জার, চার চাল জার জার, এই হচ্ছে ব্যাস বাক্য। চৌচালা আপনি যদি বলেন চৌচালের সমাহার, এটা ব্যাস বাক্যটা এটা হবে না। হ্যাঁ আচ্ছা, অনেকেই বলছেন বহুব্রী। বহুব্রী, হ্যাঁ বহুব্রী, এটা ঠিক আছে। কারণ স্যার এখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে একটু হলুদ লাগিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি যদি আপনাকে আমার হলুদ লাগিয়ে দিলে অনেকে ভাববে বিয়ে শাদী হয়ে যাবে। না না, এরকম কিছু না। আমি স্যারের গায়ে একটু হালকা হলুদ দিলাম। এখন আপনি বলুন তো, এটাকে কি গায়ে হলুদ বলবেন যদি আপনার বিয়ের উপলক্ষ না থাকে? না, বিয়ের উপলক্ষ না থাকলে এটাকে কিন্তু আমরা গায়ে হলুদ বলবো। এই ওয়ার্ডটা না শুনলেই কিন্তু একটা বিয়ের ফিল আসে। হ্যাঁ, একটা অনুষ্ঠান, হ্যাঁ বিশেষ মানে করে একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। আমি আপনার গায়ে আপনি হলুদ মাখতে পারেন, এমনিতেই মাখতে পারেন, অনেকে মুখে হলুদ মাখে, কিন্তু এখানে কিন্তু ভিন্ন একটা অর্থ আছে। সেটা হচ্ছে কি, গায়ে হলুদ দ্বারা নির্দিষ্ট একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য এটা বহুব্রীহি সমাস। এই জন্য এটা বহুব্রীহি সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। একজন বলছেন অলুক বহুব্রীহি, হ্যাঁ অলুক বহুব্রীহি হয় এটা, যেমন গায়ে হলুদ অলুক বহুব্রীহি। কিন্তু আপনি এটার ব্যাস বাক্য যদি করেন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তখন এটাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলতে হয়, কারণ মধ্যপদ বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি গায়ে হলুদ দিয়ে গায়ে হলুদ এরকম আপনি যদি ব্যাস বাক্য করেন, তাহলে এটা তার মানে কি স্যার দুটোই आंसर কারেক্ট? দুটোই आंसर কারেক্ট। আচ্ছা আচ্ছা, আর পরীক্ষার হলে যদি দুটো অপশনই থাকে? না, দুটো অপশন থাকবে না। এরকম পরীক্ষায় অনেক সময় প্রশ্ন করে যে দুটো অপশন থাকলে কি হবে। না, এরকম মানে দুইটাই সঠিক এরকম থাকে না সাধারণত। কারণ স্যাররা যখন প্রশ্ন করে তারা খেয়াল করেই প্রশ্ন করে। হ্যাঁ, তারপরে দেখুন, হ্যাঁ একজন অলরেডি বলেছেন চিরকাল বেপিয়া সুখী। এটা আমার মুখস্থ, আমি কিন্তু নিয়ম জানতাম না। আচ্ছা আচ্ছা, তো এই বেপিয়া শব্দটা কিন্তু স্যার দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়ে। আচ্ছা, এইজন্য এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ও, এটা এই জন্য দ্বিতীয় তৎপুরুষ, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। বেপিয়া, হ্যাঁ তৎপুরুষ কেন বললাম? কারণ এখানে পরপদ প্রধান। ও, তৎপুরুষ সমাস পরপদ প্রধান। আর কোনটা হচ্ছে পূর্বপদ। হ্যাঁ, যেমন দ্বন্দ্ব সমাসের দুইটা পদই প্রধান ছিল। দুইটা পদই প্রধান। আবার ধরেন আমি যখন দ্বিগু সমাস বলছি, তখন এখানে আবার সংখ্যাটার প্রধান না, কিন্তু পরপদ প্রধান। আবার তৎপুরুষের পদপদ প্রধান, কিন্তু এখানে পার্থক্য কোথায়? এখানে বিভক্তি লোপ পাবে। ও, পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস হবে। সেটাই হবে তৎপুরুষ সমাস। হ্যাঁ, আবার কর্মধারয় সমাসে কিন্তু পরপদ প্রধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার মজার বিষয় হচ্ছে বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান না। ও, এই জায়গাটা দেখুন আপনারা কিন্তু স্যার কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, স্যার কিন্তু বাংলা বস। আমাদের আরো স্যাররা আছেন বাংলা ক্লাস নেন। স্যার আপনি তো যে চমৎকার ব্যাখ্যা করেছেন বাংলা, হ্যাঁ আমার তো মনে হয় যে, এবং আমি আশা রাখি যে যারা বাংলার জন্য ভর্তি হবে স্কুল 2 তে, তারা ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস পাবে, ভালো ক্লাস পাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য। কাজল কালো, এটা আমি খুব চমৎকার ভাবে আপনাদের ফ্রি ক্লাসে সবাইকে বুঝিয়েছিলাম। কাজল কালো, কাজলের ন্যায় কালো। এখন এই কাজলটা কি স্যার বলেন তো? কাজলের রং কি কালো হয় না? কালো হয়। কাজলের রং কালো হয়। এখন আমরা দুজন টি শার্ট পরলাম কালো, এটা কালো। হ্যাঁ, যে আমাদের কিন্তু কালো টি শার্ট। হ্যাঁ, আমি কি বললাম যে স্যার আপনার টি শার্টটা কাজলের মতো কালো, মানে আপনি কাজল কালো টি শার্ট পরেছেন। আমিও পরেছি কাজল কালো টি শার্ট। আচ্ছা, এখন বলুন তো কাজলের ধর্ম কি, মানে কাজলের রংটা কেমন হয়? কালো। আমি একটা বাস্তবসম্মত তুলনা দিলাম। হ্যাঁ, বাস্তব তুলনা। আমি যদি বাস্তবসম্মত তুলনা দেই বা উপমা দেই, তখন এটাকে আমরা কি বলি স্যার? উপমান। প্র্যাকটিক্যাল কম্পারিজনের ক্ষেত্রে এরকম উপমান, সত্য তুলনা, উপমান, সত্য তুলনা। আবার দেখুন এখানে এই যে কাজল শব্দটা কি? কাজলটা হচ্ছে বিশেষ্য, একটা নাউন। আবার দেখুন কালোটা হচ্ছে কি? একটা রং। তার মানে এটা কি? গুণ, অবস্থা, বিশেষণ। তাহলে স্যার যদি বিশেষ্য এবং বিশেষণ এই দুইটা মিলে যদি সমাস হয়, তাহলে এটা হয়ে যাবে উপমান কর্মধারয়। ও, বিশেষ্য এবং বিশেষণ মিলে। হ্যাঁ, পূর্বপদ এবং পরপদ এর মধ্যে যদি বিশেষ্য এবং বিশেষণ থাকে, তাহলে সেটা উপমান হয়ে যাবে। যদি একটু শুনবেন সবাই, আমরা কিন্তু এই যে উপমান এবং উপমিতর ক্ষেত্রে অনেক কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, অনেকে ভুল করে ফেলেন। আপনারা এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এখন স্যার অনেকের এরকম হয় যে আমি বের করলাম একটা বিশেষ্য আছে আর একটা বিশেষণ আছে, কিন্তু আমি ভুলে গেলাম যে বিশেষ্য এবং বিশেষণ থাকলে উপমান হবে নাকি উপমিত হবে, এতটুকু আমি ভুলে গেলাম। তখন কি করতে হবে? তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে উপমানে কি আছে স্যার? ন ধ্বনি। এখানে কি আছে?
নধ্বনি, এটাও কিন্তু নধ্বনি। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার ফর্মুলা যে আমি মনে নাই বিশেষ বিশেষণ বের করলাম, এখন উপমিত হবে নাকি উপমান হবে এটা মনে নাই, তখন আমি এখানে যে দন্ত মূর্ধন্য ছিল এই নধ্বনি আর এই নধ্বনি মিলে মনে রাখার চেষ্টা করব, এটা হচ্ছে উপমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ উপমিততে নধ্বনি, এটা কিন্তু চমৎকার একটা ট্রিক আপনারা দেখেন, ঠিক আছে, যে দন্ত ন থাকলে এখানে বিশেষণের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা ফ্রি দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, আমাদের ব্যাচে গিয়ে ক্লাস দেখতে হবে এমনটা নয়, আপনারা আমাদের পেজে লক্ষ্য রাখুন, তাহলে আপনার সাবজেক্টের ক্লাস কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার সাবজেক্টের আমরা সব সাবজেক্টে এরকম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমাদের বিদ্যাবাড়ির প্রত্যেকটি টিচার হচ্ছে আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে, সেজন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, তাহলে স্যার এটা হচ্ছে দুইটা ভাবে দেখলাম, একটা হচ্ছে বিশেষ্য বিশেষণ থাকবে, বাস্তব তুলনা থাকবে। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাধারণ ধর্ম থাকবে। সাধারণ একটা ধর্ম, হ্যাঁ, যেমন কাজলের সাধারণ ধর্ম কি, সে কালোই হবে। কালোই হবে। বরফের সাধারণ ধর্ম কি, সাদা, সে সাদাই হবে। যে আমরা আরেকটা ওয়ার্ড পাই না, অধর পল্লব, এরকম আমরা অধর পল্লব, দেখুন অধর পল্লবের ন্যায় অধর পল্লব। এখন আপনি যখন একটা প্রশ্ন পড়বেন তখন অবশ্যই দুইটা ভাগ থাকবে, দুইটা পদ থাকবে, যেহেতু সমস্যা আলোচনা দীর্ঘ, বেশি সময় না নিয়ে, আমরা বেশি সময় না নিব, তবে দুইটা পদ কোনটা কোন পদ এতটুকু চিনতে হবে আমাদের, এটুকু চিনতে পারলেই হয়ে যাবে। আপনারা একটু দয়া করে যারা আমাদের সাথে আছেন তারা একটু মেনশন করে দিবেন, আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে, তা আপনার মেনশনের কারণে সে যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, এবং আমরা যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করছি, আপনারা দয়া করে একটু মেনশন করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এখানে আমরা বেশি সময় নিব না, আমাদের আর একটু আলোচনা আছে, সেজন্য বেশি সময় নিব না, একদম সরাসরি আমি লিখে দিই। উৎকর্ষ এর বিপরীত হচ্ছে স্যার অপকর্ষ। অপকর্ষ, উৎকর্ষ মানে সাধারণত কি ভালো, ভালো জিনিস, অপকর্ষ মানে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, অপকর্ষ। স্বল্পভাষী, কথা বলে, বাচাল, হ্যাঁ, বেশি কথা বলে, এবং এখানে তো 10 এ 10, হ্যাঁ 10 এ 10। তারপর হৃদ্যতা, এখানে 5 নাম্বার, এখানে 5 নাম্বার, হ্যাঁ, চমৎকার নাম্বার তোলার জায়গা আছে। হ্যাঁ, 5 এ 5। হৃদ্যতা মানে ভালো সম্পর্ক। আচ্ছা, তার মানে এখানে কি হয়ে যাবে, শত্রুতা হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কপটতা হতে পারে। আচ্ছা, জাগরণ মানে জেগে থাকা, ঘুমন্ত হতে পারে, অথবা নিদ্রা হতে পারে। কৃতজ্ঞতা সহজ, অকৃতজ্ঞ একেবারে সহজ। তার মানে এখানে 10 এ 10, এখানে 5 নাম্বার স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে 5। তার মানে এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের নাম্বার একদম কি একুরেট নাম্বার, হ্যাঁ, কোনো মিস হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ইংরেজি ক্লাস নেওয়া হবে, হ্যাঁ, ইংরেজি ক্লাস অবশ্যই পাবেন, আমাদের স্যার আছে, আমাদের রায়হান স্যার ইংলিশ নেয়, জিহাদ স্যার নিবেন, জিহাদ স্যার আছেন ইংলিশ 2 এর জন্য। আচ্ছা, প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম, এটা আমরা সবাই পারি এবং আমি খুব বুঝিয়ে আপনাদেরকে দিব। এখন যেহেতু সময় কম, স্যারেরও একটু আলোচনা আছে আমাদের, সেজন্য আমরা 2-3 মিনিট লাগবে, আপনি আপনারটাই ভালো লাগছে আমার কাছে, সেজন্য আমরা একটু দেখে নিলাম প্রমিত বাংলা বানানের যে নিয়মগুলো রয়েছে বাংলা একাডেমির। এই ক্ষেত্রে ধরুন আপনি কোনো বানান জানেন না স্যার, কিন্তু আপনি নত্যবিধান সত্যবিধান পড়েছেন, হ্যাঁ, নত্যবিধান সত্যবিধান থেকে যদি আপনি 5টা নিয়ম দিতে পারেন, এটাও কিন্তু প্রমিত বাংলা বানানের নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত যাবে। সেক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর করার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলবো, সহজ একটা, সেটা হচ্ছে আপনি শুরুতে একটু বর্ণনা দিন, প্রমিত বাংলা বানানটা কি সেটা এটা আপনি একটু বর্ণনা দিন। বর্ণনা দেওয়ার পরে আপনি 5টা বানান লিখে দিন, তারপরে শেষে আপনি একটু মন্তব্যের ঘরের মতো কিছু দিলেন, হ্যাঁ, এরকম করে নেবেন। কিন্তু আপনি যদি সরাসরি আপনাকে চাইলো যে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখুন, আপনি শুরুতেই 1 2 3 দিয়ে শুরু করলেন, এটা দেখতে একটু কেমন লাগে, একটু কেমন দেখা যায়। এখন স্যার এখানে আরেকটি প্রশ্ন আমি করি, বাংলা বানানের তো অ্যাকচুয়ালি অনেক রুলস আছে, অনেক রুলস, যে কোনো 5টি দিলেই হবে, যে কোনো 5টা দিলেই, এটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, যে কোনো 5টি দিলেই হবে, আপনার যেটা সহজ মনে হয় আপনারা সেগুলোই দিবেন। কিন্তু স্যার যদি উল্লেখ করে দেয়, যে তৎসম শব্দের বানানের নিয়ম, তৎসম শব্দের বানানের নিয়ম, আচ্ছা, তখন আবার ওইটাই লিখতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর ওটা মেনশন করা না থাকলে তখন তারা যে কোনো 5টা দিবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু আমরা নোট দিব ক্লাস, এটা আপনারা নোট পাবেন এই বাংলা বানানের। তারপর হচ্ছে এই যে নিমন্ত্রণ পত্র কিভাবে লিখবে, হ্যাঁ, আবেদন পত্র কিভাবে লিখবে, এগুলো কিন্তু আমরা এখানে নোট দিব এবং করে দেব। হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে একটা ছোট প্রশ্ন করি আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন নিমন্ত্রণ এবং আমন্ত্রণের মধ্যে পার্থক্য? নিমন্ত্রণ না আমন্ত্রণ, আমি তো জানি যে কাউকে ইনভাইট করা সেটা আমন্ত্রণ, আচ্ছা, আর লিখে খুব সম্ভবত কাউকে জানানো সেটা নিমন্ত্রণ। আচ্ছা, এটা আমার মজার বিষয় হচ্ছে নিমন্ত্রণ কোনটা? নিমন্ত্রণ হচ্ছে যখন আমি আপনাকে দাওয়াত দিলাম, সেখানে হালকা খাবার দাবারের ব্যবস্থা থাকে। ও আচ্ছা আচ্ছা, সেটা নিমন্ত্রণ। কিন্তু
কিন্তু আমি আমন্ত্রণ জানাবো, যেমন আপনাকে আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর শুধুমাত্র আপনি আসবেন, এখানে খাওয়া দাওয়া তবে নিমন্ত্রণের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়া আছে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন নিমন্ত্রণ পত্র লিখবেন অবশ্যই স্থান, সময়, সূচি উল্লেখ করে দিতে। যেমন আমরা বিয়ের কার্ড, আমরা যেমন বিয়ের কার্ড দেই, সেটা নিমন্ত্রণ পত্র, সেটা আমন্ত্রণ পত্র না, সেটা আমন্ত্রণ পত্র না, সেটা নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র কিন্তু আপনি কাউকে একটা জনসভায় অংশগ্রহণের জন্য দিলেন, সেটা আমন্ত্রণ। সেটা আমন্ত্রণ, কারণ জনসভায় তো ওরকম খাওয়া দাওয়া না, সেটা আমন্ত্রণ পত্র। আচ্ছা, খুবই চমৎকার। এটাও আমরা শিখিয়ে দিব কিভাবে, কত মানে অনেক ধরনের আবেদন আছে। আচ্ছা আচ্ছা, আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, আবার আপনি আপনার এলাকায় কোনো সমস্যা হয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করবেন, সেই ফরম্যাট গুলো আমরা ক্লাসে দিয়ে দিই। এবং এই আবেদন ফরমেশন গুলো কিন্তু স্যার বাস্তব জীবনে লাগে, কারণ একটা এবং আরেকটা মজার বিষয় কি স্যার, এখানে যদি 10 নম্বর থাকে, আপনি যদি আবেদনের ফরম্যাটটা ঠিক রাখতে পারেন, তাহলে এখানে আপনি 5-6 নম্বর এমনিতেই পেয়ে যায়। রাইট, আমরা কিন্তু তাই করতাম আমাদের হাই স্কুল লাইফে, হচ্ছে যে ফরম্যাট ঠিক রেখে নাম্বার তুলতাম। বাকি নাম্বারটা হচ্ছে আপনার সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছেন ভিতরে সেন্টেন্স, মূল এগুলো বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই। আচ্ছা, তারপরে ভাব সম্প্রসারণ তো আছেই। ভাব সম্প্রসারণ লেখার নিয়মটা আমরা বলে দিব, তাই এখানে একটু বলে দিই যে স্যার কিন্তু আমাদের ক্লাসে সব জানিয়ে দিবে একদম নিখুঁত ভাবে। স্যার হচ্ছে যে বর্ণনা করে দিতে হবে, খুবই চমৎকার ভাবে পড়ান তিনি। ক্লাসে হচ্ছে যে আপনারা যত রকমের প্রশ্ন আছে আপনারা পেয়ে যাবেন, এবং ক্লাস থেকে সবচেয়ে বেস্ট সার্ভিস পাবেন, আপনারা রেকর্ড ক্লাস পাবেন যতবার ইচ্ছা। আচ্ছা, অনেকে হ্যান্ড নোট চাই, এই ব্যাপারে আমি আরেকটা তাদেরকে একটু বলে দিই সবাইকে। এখানে আমাদের ভর্তিকৃত অনেক স্টুডেন্টও আছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু আমি বলি, সেটা হচ্ছে আপনারা যে হ্যান্ড নোটটা চান, সেক্ষেত্রে ধরুন আমি এই যে এখানে ভাব সম্প্রসারণ দেয়া আছে, কাটাহেরি কান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আমি এই জিনিসটা কিন্তু আপনাদের ক্লাসে আলোচনা করব, আমি এই জিনিসটা ক্লাসে খুব চমৎকারভাবে পড়িয়ে দিবেন। এখন আমি যখন ক্লাসে আলোচনা করব কিভাবে লিখবেন সেটাও বলে দিব। আচ্ছা আচ্ছা, এখন প্রয়োগ করার কাজটা আপনার। ও তাই, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। আপনি কি করবেন, আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম, সবকিছু দিলাম, আপনি উপস্থাপন করে আমাকে দেখাবেন ঠিক আছে কিনা। আচ্ছা, তার মানে আমরা এটাই আপনার হ্যান্ড নোট। স্যার কিন্তু হচ্ছে হোমওয়ার্ক দিয়ে থাকেন, আপনারা ক্লাস করলে অবশ্যই হোমওয়ার্ক পাবেন। এটা কিন্তু হচ্ছে তার হ্যান্ড নোট হবে, হ্যান্ড নোট হিসেবে। এখন আমি যদি হাতে লিখে তাকে দিয়ে দিই, সরাসরি সে পেয়ে গেল জিনিসটা, এটা কিন্তু অন্যরকম হয়। এটা অন্যরকম, তবে যেটা আপনারা পাবেন না সেটা তো আমরা দেবই। এবং আমাদের কাটাহেরি কান্ত কেন কমল তুলিতে, এটার অর্থটা স্যার খুবই চমৎকার। আপনি কমল মানে হচ্ছে পদ্ম ফুল, যদিও পদ্ম ফুলে কাটা হয় না, তারপরে মনে করেন যে ফুল। আচ্ছা, আমি একটু আমার মতো করে বলি, তার মানে যে পুকুরে বোধহয় যে পদ্ম তুলতে গেলে একটু কাটা টাটা খাইতে হয়, সেটাই বোধহয়, তাই সেটাই। আচ্ছা, সেটা যদি আপনি ধরতে পারেন, তার মানে কি দুঃখ বিনা, ফুল তুলতে গেলে কাটা আঁচড় খাইতে হবে, আপনি সুখ পাইতে গেলে অবশ্যই দুঃখ পেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মূল ভাব। এখন আপনি লিখতে পারবেন না, এটা বর্ণনা করে অনেক লেখা, মনের মাধুরী। সেক্ষেত্রে প্রথমে আপনারা যেটা করতে পারেন, উৎসটা দিতে পারেন। আপনি যদি মনে থাকে আপনার, তাহলে আপনি এটা উৎসটা দিতে পারেন। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদারের একটা উক্তি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি উৎসটা যদি দিতে পারেন, এইটা কিন্তু মনে রাখবেন। স্যার কিন্তু একটা ভালো কথা বলেছে, মানে অনেকে কিন্তু ডাইরেক্ট শুরু করে, এই যে সোর্সটা দিলে স্যার কিন্তু খুশি হয়ে যাবে যে না, সে পড়াশোনা আছে, জানে, এই ব্যাপারটা খুব ভালো হয়। এবং আপনারা যেহেতু শিক্ষক হবেন, আপনাদের জানার পরিধিটা বেশি থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা আপনাদের প্রতি আকৃষ্ট হবে। এক্স্যাক্টলি, উৎসটা দিয়ে দিলেন, তারপরে যেটা দিবেন আপনি ব্যাখ্যা করবেন, যেহেতু এটা সম্প্রসারিত ভাব বলি আমরা, আপনি সম্প্রসারিত ভাব লিখলেন, তার পরবর্তী শেষের দিকে গিয়ে আপনি একটা মন্তব্য জুড়ে দিবেন। হ্যাঁ, মন্তব্য মানে আপনি এই যে বুঝালেন, সবকিছু বুঝলেন, শেষে গিয়ে আপনার মতামতটা আপনি একটু দিয়ে দিলেন। এটা হচ্ছে আপনার, ভূমিকাও দিতে পারেন, ভূমিকাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভূমিকাও দিতে পারেন, সূচনা দিতে পারেন, উপস্থাপনা দিতে পারেন, অনেকগুলো অনেক কিছুই আছে, তবে পার্ট বাই পার্ট করবেন, এটা সবচেয়ে ভালো হয়। আর স্যার যদি ওই ওয়ার্ড গুলো না দিয়ে যদি কেউ প্যারা প্যারা করে লিখে, কোনো অসুবিধা না? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই যে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকে যে প্রশ্ন করেন যে ভূমিকা, মন্তব্য এগুলো লিখবো কিনা, এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই, আপনার মূল কথাটা ঠিক রাখতে হবে। প্যারা প্যারা করে মূল কথাটা ঠিক রাখবেন। আপনি যদি প্যারা প্যারা করে সুন্দর করে লিখেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, এই সারাংশটা কিন্তু ইন্টারমিডিয়েটের বই থেকে এসেছে সরাসরি। আচ্ছা, জীবন বৃক্ষ মুতাহার হোসেন চৌধুরী, আচ্ছা আচ্ছা, তার একটি মানে একদম প্রবন্ধের প্রথম, এগুলো জায়গাতে কিন্তু খুব ভালো নাম্বার, প্রথম অংশটুকু একটু নিজের। এখানে স্যার 2 লাইন লিখে 2 লাইনের জন্য 10 নাম্বার। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা অনেকে এখান থেকে তুলে দিই, তো এটা আমরা পরবর্তীতে বৃহৎ আলোচনা করবো। হ্যাঁ, ক্লাসে বৃহৎ আলোচনা হবে, সমস্যা নেই, যেহেতু আমাদের সময় কম। চমৎকার ক্লাস নেয়, আপনারা ক্লাসে সমস্ত কিছু পেয়ে যাবেন, ক্লাসে সবকিছু পাবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকে আমাদের সময় কম, দেখুন আমরা আমাদের স্কুল 2, স্কুল 2 ব্যাচ নাম্বার হচ্ছে 3, এটাতে ভর্তি চলছে। আপনারা লিংক পেয়ে গেছেন, যারা ভর্তি হচ্ছেন
3টা স্টেপ দিলেই হবে। হ্যাঁ 3টা স্টেপ দিলেই হবে। যারা ভর্তি হতে চান আমাদের নাম্বারগুলো আমরা দিয়ে দেবো কিছুক্ষণ পরে, নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। খুব দ্রুত ক্লাস শুরু হয়ে যাচ্ছে আপনাদেরকে। যারা ভর্তি হতে ইচ্ছুক, সময় হাতে কম, খুব দ্রুত হয়ে যাবে। তারা স্যার এবার স্যারের তো মোটামুটি বাংলা শেষ, আমি একটু ইতিহাসটা আমার 2-1 মিনিট দেখাবো স্যার। আমার ইতিহাসের ফরম্যাটটা একটু সেটা এক্ষেত্রে স্যার আপনার ইতিহাসেও ভর্তি চলছে, ইতিহাসেও ভর্তি চলছে। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে, নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। এবং আরেকটা ব্যাপার স্যার, অনেকেই কিন্তু রেজাল্টের পরে ভর্তি হবে। আচ্ছা ভর্তি ফি কত স্যার একজন জানতে চাই? আচ্ছা আমাদের ইতিহাসের ভর্তি ফি হচ্ছে সম্ভবত 2000 টাকা। স্কুল পর্যায়ে 2 এটা সম্ভবত 2000 টাকায়। হ্যাঁ আচ্ছা, এটা আপনারা একটু ফোন করলে ওখান থেকে। আর স্যার আরেকটা বিষয় জানতে চাই যে এই সময় ভর্তি হলে তারা আসলে ক্লাসগুলো শেষ করতে পারবে কিনা? ডেফিনেটলি কিন্তু পারবে, অবশ্যই পারবে। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা অবশ্যই ক্লাসগুলো এই শেষ করতে পারবেন, এবং সেটা আগামী মাসের 10-15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের লিখিত পরীক্ষা অনেক দেরি আছে। আচ্ছা, অনেকেই রেজাল্ট পাওয়ার পর ভর্তি হতে চায়। হ্যাঁ ডেফিনেটলি। আপনি যদি রেজাল্ট পাওয়ার পর যদি পর্যাপ্ত সময় না পান, তখন একটা গোছানো প্রস্তুতি নিতে পারবেন না। সেজন্য আমি আশা করবো যারা রেজাল্ট হওয়ার পরবর্তী সময়ে ভর্তি হতে চান তারা এখন ভর্তি হয়ে যান, এবং হচ্ছে যে একটু আগে আসলে আগে পাবেন সোজা হিসেবে। আর এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন যাদের বিভিন্ন কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ, তাহলে আপনারা বিস্তারিত তথ্যগুলো স্যার পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই হটলাইন গুলো হচ্ছে কিন্তু আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা হচ্ছে যে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা অনায়াসে জানতে পারবেন। আমরা হচ্ছে স্যার তাহলে এখন হচ্ছে যে একটু আমরা ইতিহাসের, অনেকেই জানতে চাচ্ছে, আমরা হচ্ছে যে ইতিহাস নিয়ে একটু কথা বলি। আমরা দেখেন, আমরা বেশি কিছু কথা বলবো না, অনেকেই হচ্ছে যে কয়টা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে জানতে চায়। আমরা একটু সেটা একটু দেখে নেই যে এই প্রশ্ন। আগে আমরা রচনামূলক নিয়ে কথা বলি। দেখেন ইতিহাসে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে কথা বলি। এই রচনামূলকের মধ্যে কিন্তু টোটাল প্রশ্ন আসে হচ্ছে আপনার 10টা। একটু মনে রাখবেন, ইতিহাস নিয়ে আমরা কথা বলছি। এই 10টার মধ্যে আপনাকে আনসার করতে হবে 5টা। এই 5টারই হচ্ছে যে প্রত্যেকটাতে হচ্ছে নাম্বার হচ্ছে 15 করে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে যে 15 করে। কিন্তু আপনি কিন্তু 15 পাবেন না, তাই না? 15 কিন্তু কখনো দেয়া হবে না। আর স্যার অনেকেই কিন্তু মনে করে যে 15 পাওয়া আসলে সম্ভব কিনা। না, কখনো কিন্তু এসব প্রশ্নে 15 দেয়। তাহলে এই 5টি প্রশ্নে 15-র পরিবর্তে তিনি হয়তো পেতে পারেন, ধরেন যে আমি ধরলাম এভারেজে 12 করে, মানে ফুল নাম্বার দেয় না, 10 থেকে 10 দিবে, 12 ধরলাম, কখনো 13 পেতে পারে। তাহলে দেখেন এই যে 5-12, এটা যদি আমরা গুণ করে দেই, এটা যদি আমরা গুণ করি, তাহলে 5-12 হচ্ছে কত? 60 নাম্বার কিন্তু এখানেই হয়ে যাচ্ছে তার। ঠিক এরকম হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এরকম হচ্ছে যে সংক্ষিপ্ত, একটু দেখেন, এরকম হচ্ছে যে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকে হচ্ছে যে 10টি। এই 10টি থেকে আপনাকে আনসার করতে হবে 5টি। এই 5টির মধ্যে স্যার এখানে দেখেন এভারেজে কিন্তু 3, আমি যদি 3 করে ধরি, এভারেজে কিন্তু 3 করে পাওয়া, 3 পাবেই। তাহলে এখানে 3 গুণন 5, এখানে আমার হচ্ছে কত? 15। তাহলে দেখেন স্যার, এই যে আমরা যদি এটা টোটাল করে দেই, আমরা যদি এটা টোটাল করি, তাহলে ওদিকে হচ্ছে 60 আর এদিকে আমার 15, 75 নাম্বার। আপনি এই নাম্বারটাকে স্যার কিভাবে দেখছেন? এই নাম্বারটা যদি পায়, আমার মনে হয় সে জেলা পর্যায়ে পজিশনে থাকে, এবং ডেফিনেটলি, এবং সে কিন্তু অবশ্যই 75% নাম্বার কিন্তু অনেক ভালো নাম্বার, এবং সে কিন্তু 1 থেকে 3 এর মধ্যে থেকে যাবে, এবং সে কনফার্ম তার জব কিন্তু হয়ে যাবে, প্রথমবারই হয়ে যাবে। তো এই বিষয়টা হচ্ছে যে আপনারা মনে রাখবেন। আর দেখেন আমাদের কিন্তু পদ ভ্যাকেন্সি আছে প্রায় 90,000 প্লাস। আমাদের কিন্তু 90,000 প্লাস হচ্ছে যে পদ ভ্যাকেন্সি আছে। তার মধ্যে এবারে স্যার ধরেন যে এই আমাদের 17তমতে এসে ফিল আপ হবে এই ধরেন যে 20 থেকে 25,000। আমরা যদি 20,000 ধরি, বেশি ধরলেও 30,000 যদি ধরি, তারপরে অনেকগুলো থাকবে, রাইট। আমরা যদি 20,000ও ধরি, তাও কিন্তু হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রায় 70,000 মতো পদ কিন্তু থেকে যাচ্ছে। এই আমরা তো স্যার গণিত করে ফেলতেছি। আচ্ছা যাই হোক, এই যে 70,000 পদ, এই 70,000 পদ কিন্তু স্যার 18 এবং 19তম থেকে নেওয়া হবে। এই জন্য আপনাদের জন্য কিন্তু এটা বিশাল একটা সুযোগ। এই 70,000 পদ হচ্ছে যে এবারে 18তমতে কমপক্ষে এখান থেকে 35,000 পদ হচ্ছে যে ফিল আপ হবে। 30 থেকে 35,000, কমপক্ষে 30,000 অথবা হচ্ছে যে 35,000 পদ কিন্তু এবারে হচ্ছে যে ফিল আপ হয়ে যাবে। আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এই চাকরিটা পাওয়ার জন্য আপনারা কিন্তু অনেক হচ্ছে যে কয়েক বছর আগেও 15 লাখ 20 লাখ টাকা দিয়ে হচ্ছে সভাপতির পিছনে, কখনো কলেজের প্রিন্সিপালের পিছনে, কখনো হচ্ছে যে বড় বড় নেতার পিছনে ঘুরতেন, এবং টাকা হচ্ছে যে আপনার চলে যেত, কিন্তু দিন শেষে হচ্ছে যে চাকরি হতো না। তাসনিম খানম জানতে চেয়েছেন কলেজ পর্যায়ে ইতিহাসের ভর্তি ফি কত?
1999 টাকা, মানে তার মানে 2000 টাকাই আপনি হচ্ছে যে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো স্যার দেখেন এই 18তমতে যারা এই যে একটা বিশাল পরিমাণ পদ কিন্তু পাচ্ছে, হ্যাঁ, এবং 19তমতে যারা স্যার উত্তীর্ণ হবে তারাও কিন্তু সমপরিমাণ পদ পাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিলির অ্যাডভান্স ব্যাচ সেক্ষেত্রে কিন্তু আমাদের নিবন্ধনের অ্যাডভান্স ব্যাচ আছে, সেটা প্রিলি এবং লিখিতর জন্য আছে। তো যাই হোক, এটা আমরা সিলেবাসটা দেখাই দিলাম যে এই পরিমাণ নাম্বার পেলে ডেফিনেটলি হচ্ছে যে আপনার চান্স হয়ে যাবে। তাহলে স্যার আমরা চলে যাচ্ছি হচ্ছে যে আমাদের এই যে ইতিহাসের যে আমরা একটা প্রশ্নের ফরম্যাটে চলে যাই। অনেকে হচ্ছে যে ইতিহাস লিখে কিন্তু নাম্বার পায় না, কারণটা কি? এই যে দেখেন আমি এখানে একটা প্রশ্ন হচ্ছে, এখানে একটা হচ্ছে যে প্রশ্ন আমি উল্লেখ করে দিয়েছি। এই যে দেখেন, একটু প্রশ্নটা দেখেন যে গুপ্ত সভ্যতার উপর একটি নিবন্ধ লিখুন, একে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কেন? আবার হ্যাঁ, এটা একটা প্রশ্ন স্যার। আবার অনেক সময় কিন্তু এই প্রশ্নটা অথবা হিসেবে থাকতে পারে, একটু মেধা যাচাই করার জন্য হচ্ছে যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, মানে একটু স্টুডেন্টের মাথায় কি হবে কিন্তু প্রশ্নটা একটু রাইট। হ্যাঁ, যেমন গুপ্ত সভ্যতার উপর একটি এই যে নাতি দীর্ঘ রচনা লিখুন। আবার এই প্রশ্নটা আবার অথবা দিয়ে থাকতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? এখন দেখেন এই তিন ফরম্যাটেই হচ্ছে যে আপনার প্রশ্নটা কিন্তু আসতে পারে। যে ফরম্যাটেই আসুক, আপনার হচ্ছে লেখার ধরনটা কি হবে আমরা একটু সেটার দিকে দেখি। এই লেখার ধরনের ক্ষেত্রে আমরা এই যে প্রথমে দেখেন এখানে হচ্ছে যে সূচনা অংশে আমরা এখানে এই যে দেখেন সূচনা লিখে ফেলেছি। আপনি এটা লিখলেও হবে, না লিখলেও হবে। অনেকে যে কথাটি আপনারা বলেন যে এই যে সূচনা কি লিখবো কিনা, এটা কিন্তু স্যার অনেকে, যেমন আপনার কিছুক্ষণ আগে সম্প্রসারণের ক্ষেত্রে যে জানতে চাইলো যে কথাটা লিখবো কিনা, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি লিখেন কিংবা না লিখেন। এখানে স্যার সূচনা ভূমিকা আমি না লিখলেও যদি প্রথমে একটা সংক্ষিপ্ত প্যারা দেই তাহলে তাও কিন্তু হয়ে যাবে, এবং আমার কথাগুলো যেন অথেন্টিক হয়। যেমন দেখেন এখানে আমরা যেহেতু গুপ্ত যুগ নিয়ে কথা বলছি, যে খ্রিস্টীয় 4র্থ 5ম শতাব্দীতে গুপ্ত বংশীয় রাজগণ ভারতে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই করিয়াছিলেন আমি একটু পরে আসি। এই বংশের আদি পুরুষ শ্রীগুপ্ত খ্রিস্টীয় 3য় শতাব্দীর শেষে অথবা 4র্থ শতাব্দীর প্রারম্ভে কোন ক্ষুদ্র রাজ্যের অধিপতি ছিলেন। মজার ব্যাপার দেখেন, এই যে কোরিয়া ছিলেন, এটা কিন্তু আমি পুরো একটা উক্তি আমি হচ্ছে যে কোটেশন করে ফেলছি, অর্থাৎ এটা একটা আমি উক্তি নিয়ে ফেলছি, এবং এটা দেখেন আমি রেফারেন্স দিয়ে দিয়েছি। এই যে রেফারেন্সটা স্যার বাংলাদেশের ইতিহাস, এই রেফারেন্সের ক্ষেত্রে আমি একটু কথা বলি। এই যে দেখেন আপনি যদি একটা রেফারেন্স দিয়ে দেন, হ্যাঁ, এটা কিন্তু আপনার নাম্বারটা অনেক বাড়িয়ে দিবে কনফার্ম, রাইট। এবং স্যার দেখেন মজার ব্যাপার, এই যে পৃষ্ঠা নাম্বার 26, হ্যাঁ, এটা যখন কোনো টিচার দেখবে তার কিন্তু মাথা মুন্ডু ঘুরে যাবে, একদম মনে হবে না সে একদম গবেষণা করে পড়াশোনা করে, রাইট, এবং একুরেট। এবং দেখেন যে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, এই বিখ্যাত একজন ঐতিহাসিক, আমরা কিন্তু তার মন্তব্য হচ্ছে যে এই স্টার্টিংটা আমরা দিয়ে দিয়েছি। এভাবে যখন আপনি রেফারেন্স দিয়ে লিখবেন, আপনার কিন্তু নম্বরটা ডেফিনেটলি হচ্ছে যে ভালো হবে। এবং আমরা কিন্তু তাহলে স্যার ব্যাপারটা কি এরকম যে আমার যে বড় প্রশ্নগুলো থাকবে সেখানে আমি যদি কোনো একটা রেফারেন্স দিয়ে শুরু করি, একটা উক্তি দিয়ে শুরু করি রেফারেন্স সহ, তাহলে সেটা পজিটিভ এবং সেটা একটা ইতিবাচক হচ্ছে যে মনোভাব তৈরি করবে, যিনি খাতা কাটবেন। এরপরে দেখেন স্যার, আমরা হচ্ছে যে এই গুপ্ত যুগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে সোর্স গুলো মেনটেন করি হচ্ছে যে এইগুলো হচ্ছে যে আমরা বিদ্যাবাড়ির টিচাররা যারা ইতিহাস নিয়ে কাজ করি, তারা কিন্তু গবেষণা করে করে এই তথ্যগুলো আমরা বের করি যে এই গুপ্ত যুগ সম্পর্কে কি কি উপাদান আছে, মানে কোন কোন সোর্স গুলোতে এই গুপ্ত যুগ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন দেখেন 2 তামিল মহাকাব্য, একটা হচ্ছে মণিমেখলাই আর একটা হচ্ছে শিলোপাদিকারম, এগুলো হচ্ছে তামিল কথাবার্তা। তারপর দেখেন এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান আছে, যে প্রশস্তি ও তাম্রশাসন, স্বর্ণ, রৌপ্য, তাম্র মুদ্রা, কারণ এগুলো থেকে তো ইতিহাস এটা তো সবাই জানেন আপনারা, তাই না? আচ্ছা, এরকম ভাবে আমরা সোর্স মেনটেন করি। সোর্স মেনটেন করার পর দেখেন এই যে এখানে অমর সিংহ রচিত অমর কোষ, তারপর যে নামলিঙ্গানুশাসন, এগুলো কিন্তু হচ্ছে যে গ্রন্থ। তারপর মানে হচ্ছে স্যার আমি যদি এরকম করে সোর্স গুলো উল্লেখ করে দেই, তার মানে আমার লেখাটা কতটুকু অথেন্টিক সেটা কিন্তু টিচার বুঝে যাবে। এক্স্যাক্টলি, কিন্তু স্যার এইটাই কিন্তু হচ্ছে যে অনেকে ইতিহাসের স্টুডেন্ট হয়েও জানে না। এই যে আরেকটা দেখেন, এই যে দেখেন আপনার নাম্বার কেন বাড়বে, দেখেন এই যে ফাসিয়ান, তারপরে যে দেখেন এই বানানটা দেখেন FAXIAN, কিন্তু আমরা কিন্তু সবাই পড়েছি ফাহিয়ান। মজার ব্যাপার কিন্তু, হ্যাঁ, যে দেখেন এটার মূল অপভ্রংশ হচ্ছে, বাংলা এটাকে বলে অপভ্রংশ, রাইট, বিকৃতি হয়ে যায়। যে দেখেন আমরা কিন্তু সবাই ফাহিয়ান পড়েছি, কিন্তু এটার মূল কথাটা হচ্ছে কিন্তু ফাসিয়ান। হ্যাঁ, তারপরে এরকম দেখেন এই যে সুয়ানজাং,
বা হচ্ছে যে জুয়ানজাং, কিন্তু এটা আমরা পড়েছি কি হিউয়েনসাং। খুবই কিন্তু চমৎকার। এরকম আমরা পড়েছি দেখেন ইজিং, তারপরে এই যে এখানে আছে বানানটা YIJI, তারপর হচ্ছে NG, কিন্তু এটা হচ্ছে ইচিং। হ্যাঁ, এরপর দেখেন যে সিরিয়ার খ্রিস্টান লেখক কসমাস ইন্ডিকোপ্লোয়েস্টেস, এই এদের বিবরণ থেকেও কিন্তু হচ্ছে যে আমরা গুপ্তযুগ সম্পর্কে জানতে পারবো। এবং মজার ব্যাপার হলো এগুলো আমি নিজে দিলাম কিনা কিংবা কোনো বইয়ে আছে কিনা, আমি কিন্তু দেখেন স্যার এই যে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে ভারতের ইতিহাসের আদি পর্ব, ভারত ইতিহাসের প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার দেখেন 321-22 এবং রণবীর চক্রবর্তী। তার মানে দেখেন এইগুলো যখন আমি এভাবে দিব তখন কিন্তু হচ্ছে যে আপনার খাতা হবে কিন্তু খুবই চমৎকার। এবং মজার ব্যাপার দেখেন এই যে আপনাদের জন্য এত সুন্দর করে কষ্ট করে, হ্যাঁ দেখেন দেখতেও কিন্তু ভালো লাগছে, তাই না? যে এই যে গুপ্ত যুগ আমি কোথায় পেলাম, আপনি 10 সেকেন্ডের মধ্যে একদম চট করে যাচ্ছে যে এরকম একটা ইয়া করে আর্ট করে দিয়ে ফেললেন। এবং দেখেন স্যার আমরা কিন্তু মেনশন করে দিয়েছি মানে কতটুকু অংশ গুপ্ত সাম্রাজ্যের, আমরা কিন্তু এটা কালার করে দিয়েছি যে এই এই জায়গাগুলোতে কিন্তু গুপ্ত সভ্যতা হচ্ছে যে বিরাজ করেছিল বা গুপ্ত সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছিল। আমার মনে হয় স্যার আপনি যে উপস্থাপনাটা করেছেন, আপনি স্টুডেন্টদেরকে তো এটাই পড়ান এবং এটা রাইট, এবং আমাদের যারা ক্লাস করে তারা কিন্তু অবশ্যই বলবে যে হচ্ছে যে আমাদের যে প্রশ্নগুলোতে ম্যাপ থাকা দরকার আমরা কিন্তু ম্যাপ সেট করে দেই। এবং আমার মনে হয় স্যার এখানে এইভাবে যদি উপস্থাপন করা হয় সোর্স সহ রেফারেন্স সহ মানচিত্র সহ, তাহলে আমার মনে হয় এখানে 10-এর মধ্যে কেউ 9 পাইতেও সময় পাবে। এবং স্যার মজার ব্যাপার হলো কোন টিচার কি করে সেই খাতাটা রেখে দিবে, রেখে দিবে, অথবা উদাহরণ হিসেবে সে নিজেও যেহেতু ইতিহাসের টিচার সে হয়তো কাকে উপস্থাপন করবে যে এক্স্যাক্টলি স্যার। এবং দেখেন স্যার এখানে আমরা হচ্ছে যে এটারও সোর্স মেইনটেনেন্স যে ব্রিটানিকাতে তারা পাবে। এবং দেখেন এই যে আমরা জানি যে ম্যাপের বাংলাদেশের নিচের অংশটা হচ্ছে বে অফ বেঙ্গল, যেটাকে আমরা বলি বঙ্গোপসাগর, এবং হচ্ছে যে এই অংশটাকে আমরা বলি অ্যারাবিয়ান সি, যেটাকে আমরা বাংলায় বলি কি আরব সাগর। এবং স্যার দেখেন এর নিচের অংশটা এই যে অনেকেই জানেন না যে এই অংশটার নাম হচ্ছে সিনহালা, এটা হচ্ছে শ্রীলঙ্কার প্রাচীন নাম, কারণ আমরা তো প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলছি, এজন্য হচ্ছে যে শ্রীলঙ্কা না লিখে আমরা কিন্তু লিখেছি সিনহালা, এবং এটাই হচ্ছে কিন্তু আজকের শ্রীলঙ্কা। এইভাবে কিন্তু দেখেন চমৎকার করে করে হচ্ছে যে আমরা হচ্ছে যে ডাটা দিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে নোটগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। এখন দেখেন যে এই যে আমরা এভাবে পয়েন্ট আকারে প্রত্যেকটি পয়েন্ট তো আজকে আলোচনা করা সম্ভব না, আমরা ক্লাসে যেভাবে পড়াই এভাবে হচ্ছে যে আমরা আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট, আমার মনে হয় যে স্যার এখানে যে পয়েন্ট গুলো আসবে যেমন গুপ্ত সাম্রাজ্যের, মানে আমি যতটুকু বুঝতে পারলাম আর কি, আপনি সঠিক কিনা বলবেন, সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যে কিভাবে শুরু হলো, কারা শাসক ছিলেন, তখনকার সময় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই ব্যাপারগুলো পয়েন্টে এবং কেন হচ্ছে যে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হলো, হ্যাঁ এগুলো কিন্তু এই আমাদের এই আলোচনাগুলোর মধ্যেই থাকবে। এবং স্টুডেন্টের যাতে হচ্ছে যে কষ্ট না হয়, আমরা কিন্তু দেখেন এই যে প্রত্যেকটি পয়েন্ট এখানে ভাস্কর্য শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, আমরা কিন্তু এই যে দেখেন চিত্রকলা গুপ্ত যুগের, এগুলো কিন্তু আমরা স্যার একদম সেট করে করে দিয়ে চিকিৎসা বিদ্যা সহ, মানে এক কথায় তখনকার মানে সামগ্রিক বিষয়গুলো, সামগ্রিক বিষয় হচ্ছে যে আমরা এর মধ্যে দিয়ে দেই। এবং স্টুডেন্টের যাতে হচ্ছে যে একদম নোট করতে স্যার সুবিধা হয়, যে এই যে দেখেন প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আমরা হচ্ছে যে বলে দিয়েছি, যদিও হচ্ছে যে আমাদের আজকে আলোচনা করা সম্ভব না কারণ আমরা লাইভ ক্লাস। এবং দেখেন এই যে মাঝে মধ্যে আমরা হচ্ছে যে এরকম ডাটা দিয়ে দেই স্যার, যে দীনেশ চন্দ্র সরকারের মতামত অনুযায়ী দেখেন গুপ্ত যুগে এই যে এরকম কিছু জমির একক ছিল, এই যে আরবাব, এটা অনেকে জানে না, হ্যাঁ যে আরবাব বলতে বোঝানো হয়তো 4 থেকে 5 বিঘা, তারপর হচ্ছে দ্রোণ বাপ, এটা বোঝানো হয়তো 16 থেকে 20 বিঘা, কুল্ল বাপ, তার মানে কত রকমের বাপ আছে দেখছেন, হ্যাঁ যে 128 থেকে 160 বিঘা, তারপর হচ্ছে পাটক, এটা বোঝানো হয়তো 640 থেকে 800 বিঘা। এবং দেখেন স্যার এটা কিন্তু আমার কথা না, এই যে ভারত ইতিহাসের আদি পর্ব, এই যে দেখেন প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 351, রণবীর চক্রবর্তী ইনি একজন ভালো মানের রাইটার, প্রত্যেকটা জায়গাতেই আপনার রেফারেন্স অথেন্টিক, একদম অথেন্টিক, কোনো কিন্তু হচ্ছে যে মিস হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, হ্যাঁ নাম্বার কিন্তু একদম খাসা নাম্বার স্যার। যাই হোক আমরা এইরকম করে করে কিন্তু আপনাদেরকে হচ্ছে যে ইনশাআল্লাহ দিয়ে দিব। এবং ফাইনালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা মূল্যায়ন দেয়া, এইটা কিন্তু একটা স্যার মানে ইভালুয়েশন করব আমরা, যে হচ্ছে যে এই গুপ্ত যুগ নিয়ে আমি এত লেখা লিখলাম, আমি 2-4 লাইন কিন্তু আমার মতো করে আমি হচ্ছে যে দিয়ে দিব, একটু সমালোচনা করে একটু ভালো দিক মিলে এরকম একটা মূল্যায়ন দিয়ে দিব। মূল্যায়ন দেওয়ার পর হচ্ছে যে আপনি হচ্ছে শেষ কথা টেনে দিবেন, হচ্ছে যে উপসংহারও দিতে পারেন, বা হচ্ছে যে আপনি উপসংহারও যেটা আমরা বলি উপসংহার, তারপর হচ্ছে যে শেষ কথা, এরকম আপনি অনেক ভাবে হচ্ছে যে উপস্থাপন করতে, অথবা কোনো কিছু না লিখেও শুধু প্যারাটাও দেয়া যায়, আপনি এটা
না লিখলেন, এটা আপনি না লিখলেন, কোনো সমস্যা নাই, আপনি এটা কেটে দিলেন। আচ্ছা স্যার, এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যখন উপসংহার লিখি, অনেকে এখানে নতুন কিছু লিখতে চান, কিন্তু না, উপসংহারে আপনি কি লিখবেন, আপনি উপরে যা কিছু লিখেছেন তার মধ্যে সেটার একটা সারমর্ম আপনি এখানে নিজের মতো করে উপস্থাপন করছেন, উপসংহারে মতামত ব্যক্ত করছেন। যারা কিন্তু চালাক তারা কিন্তু ওর মধ্যে থেকে বের করে ফেলবে। হ্যাঁ, ওর মধ্যে থেকে বের করতে হবে, আপনি সম্পূর্ণ নতুন কোনো কাহিনী এখানে অবতারণা করার প্রয়োজন নেই। এক্স্যাক্টলি, তারা কিন্তু হচ্ছে যে ওরকম করে বের করে ফেলবে। তো এই জন্য দেখেন, এইভাবে হচ্ছে আপনাদের যাতে কষ্ট না হয়, এই জন্য আমরা হচ্ছে যে উপসংহার গুলো কিন্তু লিখে দেই, এবং একদম আপনারা কি বাসায় যেমন হচ্ছে যে মধু খাওয়ার মতো অবস্থা, সেভাবেই কিন্তু হচ্ছে যে আপনারা পেয়ে যান। তো এইভাবে যদি কোনো স্টুডেন্ট লিখে স্যার, তাহলে আমার বিশ্বাস ডেফিনেটলি সে হচ্ছে যে কোয়ালিফাই করবে, ইনশাআল্লাহ কোয়ালিফাই করবে। কারণ মানে আমি নিজে এইখানে আমি আপনার উপস্থাপনাটা দেখলাম স্যার, এটা চমৎকার একটি উপস্থাপনা হয়েছে, এবং স্যার অনেক পরিশ্রম করেন। আমি দেখি যে সারাক্ষণ আপনাদের জন্য কিভাবে ভালো কিছু উপস্থাপন করা যায় উনি লেগেই থাকেন। হ্যাঁ, এবং উনি কিন্তু সকাল থেকেই কিন্তু লিখছেন আপনাদের জন্য। আমি কিন্তু হচ্ছে যে মানে একটু আমাকে অনেকেই বলে যে আপনি শুধু এটা নিয়েই পড়ে থাকেন, আমি কিন্তু আসলে ওটা নিয়েই পড়ে থাকি, কারণ আমি শুধু হচ্ছে যে আপনাদের জন্য হচ্ছে যে যতটুকু করা দরকার ইতিহাস, বিশেষ করে যারা কলেজ পর্যায়ে আছেন, আমি কলেজ পর্যায়ে দায়িত্বে আছি, তাদের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি, এবং রেকর্ড ক্লাস পিডিএফ সাথে সাথে, যেমন আজকে একটি পরীক্ষা ছিল স্যার, আমরা পরীক্ষাও নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এরকম হচ্ছে যে প্রত্যেকটি টিচার আমাদের বিদ্যাবাড়ি নিরলস পরিশ্রম করে যাচ্ছে আপনাদের জন্য, আপনারা যাতে বেস্ট সার্ভিস পান সেজন্য হচ্ছে যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আমরা স্যার তাহলে আজকে আর কথা না বাড়াই, হ্যাঁ অনেকক্ষণ তো আমরা আলোচনা করলাম, যদিও আমি একটু বেশি না সমস্যা নেই, সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনারা স্কুল পর্যায়ে একটু ব্যাচ নাম্বার 3 এবং স্যারের ইতিহাস আপনারা ভর্তি হয়ে যাবেন। আমাদের এই নাম্বারগুলো আমরা একটু ক্লিয়ার, আমরা এই নাম্বারগুলো দেখি, এই নাম্বারগুলোতে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। হচ্ছে যে প্রিলি রেজাল্ট কবে হবে একজন জানতে চেয়েছেন, খুবই শীঘ্রই হবে। মোটামুটি ওএমআর স্ক্রিনিং এর কাজ শেষ, এখন জাস্ট হচ্ছে যে রেজাল্ট হওয়ার পালা, মানে আপনাদের জন্য চমক থাকবে আর কি, যে কোনো সময় এটা রেজাল্ট দিয়ে দিবে। আর আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেন, যোগাযোগ করলে পেয়ে যাবেন। এরপরে স্যার আমাদের যে ওয়েবসাইট তো আপাতত কাজ চলছে, সেটা নিয়ে কথা না বলি। আমাদের পেজ এবং ইউটিউবে আপনারা সারাক্ষণই পেয়ে যাচ্ছেন, সেখানে যোগাযোগ করতে পারেন। আর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বিদ্যাবাড়ির সাথে থাকার জন্য। আর আনারুল স্যারকে অনেক ধন্যবাদ যে স্যার চমৎকার করে আজকে বাংলা পড়িয়েছেন আপনাদেরকে। আর আপনাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন এবং বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আজকে তাহলে স্যার আমরা বিদায় নিয়ে নিচ্ছি। শফিয়ার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি আপনাদের জন্য অনেক পরিশ্রম করছেন। আশা করছি আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন আপনারা কেউ আশাহত হবেন না, এবং যে কোনো একটি কলেজ হোক স্কুল হোক আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই বিদ্যাবাড়ির সাথেই থাকুন এবং খুব শীঘ্রই ভর্তি হয়ে ক্লাসগুলো মনোযোগ সহকারে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।